আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির চতুর্থ পর্বের একটি সাবজেক্ট। তো এটা অনেকের কাছে গুরুত্ব কম মনে হয় যে মাত্র এটা তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মাত্র 1 ক্রেডিট হচ্ছে তোমাদের থিওরি, অর্থাৎ ফাইনাল এক্সামে তোমাদের মাত্র 30 মার্কের কোয়েশ্চেন হবে। তো এটা দেখে হয়তোবা মার্ক দেখে তোমরা অনেকে এটাকে জাজ করে থাকো, কিন্তু আসলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ? কারণ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ান। তো এরপরের সেমিস্টারে তোমরা টু পড়বা। তো টু পড়তে গেলে তোমার তো অবশ্যই ওয়ানটা ভালো জানতে হবে। আর শুধুমাত্র পড়াশোনার জন্য না, কিসের জন্য? তোমার জবের জন্য, জব সেক্টরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার করতে চাও, তোমাদের জন্য তো এটা মাস্ট। কারণ এই সিলেবাসে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তোমাকে, যেটা আমি বারবারই বলে থাকি, যে ডিপ্লোমায় থাকা অবস্থায় মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলে যা যা লাগে ওই টুলগুলোর সাথে তোমাকে পরিচিত করানো হচ্ছে। ইভেন তুমি চাইলেই এখন তো রিসোর্স অ্যাভেলেবল, যার কারণে তুমি বাসায় বসে ইউটিউব থেকেও হিউজ পরিমাণে নলেজ গ্যাদার করতে পারো। জাস্ট তোমাকে হচ্ছে এখানে দেখানো হচ্ছে বিষয়গুলো, এগুলোর উপর বেস করে তুমি নিজের থেকেই স্কিল হতে পারবা। তো যার কারণে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যদি ক্যারিয়ার করতে চাও, এটা তো এমনিই গুরুত্বপূর্ণ। আর ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে না চাইলেও এই বিষয়গুলো কম বেশি তোমার জানা থাকা লাগবে। আমি এমন অনেককেই দেখেছি যারা বিবিএমবিএ করার পরেও তারা হচ্ছে দেখি যে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন এগুলো শিখে। কেন শিখে? সে বড় ধরনের ডেভেলপার হয়ে যাবে এই জন্য না, তার কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগে। তো আমাদের জন্য তো এটা মাস্ট। ধরো তুমি নতুন নিজে একটা ওয়েবসাইট বানাবা, তো সেক্ষেত্রে তো তোমার এটা নলেজটা লাগবে। এবার নিজে যদি নাও বানাও, তুমি এমন একটা সেক্টরে কাজ করতেছো যেখানে আরেকজন বানাচ্ছে, তাকে কোনো একটা গাইডলাইন করতে অথবা সে কি বুঝাচ্ছে বোঝানোর জন্য তোমার তুমি তার রিকোয়ারমেন্ট গুলো বুঝানো, অথবা নিজে কিছু একটা বানাবা কাউকে রিকোয়ারমেন্ট দিবে, এগুলো বোঝার জন্য তোমার বেসিক নলেজ লাগবে। তো এটাকে শুধুমাত্র তোমরা সেমিস্টারের সাবজেক্ট হিসাবে কনসিডার করবা না। আমার রিকোয়েস্ট থাকবে, এটা তোমাদের মূলত কেরিয়ারের একটা সাবজেক্ট। তো তোমাদের, তো এই প্রবিধানগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে করে তোমরা এখান থেকে ইন্ডাস্ট্রি লেভেলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স, স্কিল নিয়ে যেতে পারো। এক্সপিরিয়েন্স তো হবে না তেমন বেশি, কিন্তু স্কিল যাতে হয়ে যেতে পারো, যাতে সরাসরি গিয়ে ইন্ডাস্ট্রিতে তোমরা কাজ করতে পারো। তো আমরা শুরু করব। কে কোথা থেকে জয়েন হচ্ছ একটু জানাও, আমি তোমাদের এগুলো একটু চ্যাটগুলো দেখি। কে কোন ইনস্টিটিউট থেকে জয়েন হয়েছো জানাও। আচ্ছা, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট থেকে জয়েন হয়েছে একজন। তো এটা আসলে ছোট্ট একটা সাবজেক্ট। আমি আজকে ইনশাল্লাহ ট্রাই করব চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করতে। যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা আমি যদি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারতাম তাহলে ধরো এখানে অনেক সুন্দর হতো আর কি। এখন যেহেতু সেমিস্টার ফাইনালে তো তোমাকে এটা থিওরি লিখতে হবে, তো সেই জন্যই আমি মূলত আজকে থিওরিটিক্যাল বিষয়গুলোই আলোচনা করব। এখানে আমি কোনো কিছু আজকে প্র্যাকটিক্যাল কোডিং দেখাবো না। তোমরা ইতিপূর্বে হয়তোবা অনেকেই জানো যে আমাদের কিন্তু এডুসিটিতে একটা আমার ফ্রি কোর্সও আছে ওয়েব ডিজাইনের উপর। এটা যদিও আরো 1 সেমিস্টার আগেই সম্ভবত করানো হয়েছিল, তো তখন লাইভ ছিল আর কি ক্লাসগুলো। তো ইনশাল্লাহ সামনের সেমিস্টারে আমরা আবারও শুরু করব সেটা। তো তোমরা এই সেমিস্টার যাদের গ্যাপ আছে, এখন তো সেমিস্টার ফাইনাল চলে এসেছে, এখন তো আর স্কিল ডেভেলপমেন্টের সুযোগ নেই। তো ফাইনালটা দেওয়ার পর যারা ফ্রি থাকবা ওই সময়টাতে তোমরা চাইলে ওই আমাদের ক্যাম্পে, বুট ক্যাম্পে জয়েন করতে পারো। আমরা ইনশাল্লাহ অ্যানাউন্স করব সেটা নিয়ে। কারণ তোমাদের এটা সামনে লাগবে, এটা স্কিপ করা মানে তুমি সামনে যে কোনো এক সময় না এক সময় তোমাকে শিখতে হবে। তো আমরা শুরু করছি তাহলে। আচ্ছা, চ্যাপ্টার 1 হচ্ছে কি ওয়েব টেকনোলজি ও ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা। অর্থাৎ তোমার ওয়েব টেকনোলজি কি জিনিস, আর ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের ওয়েব টেকনোলজির প্রয়োজন কেমন, অথবা একজন ডেভেলপারের কাজ কি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে জানবো। তো আমি যেহেতু বারবারই বলছি যে এটা এক্সাম প্রিপারেশন ক্লাস, সো ওই হিসাবে আমরা শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার এগুলো নিয়ে আলোচনা করব। তারপরও এর ফাঁকে যদি আমি কিছু বলার প্রয়োজন মনে করি তাহলে আমি সেগুলো আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেন, ওয়েব ওয়েব টেকনোলজি কি?
তো আমরা ওয়েবে যে সকল টেকনোলজি গুলো দেখি, মানে যে সকল টেকনোলজি গুলো ইউজ করি, এগুলোই হচ্ছে আসলে ওয়েব টেকনোলজি। এটা কোনমাত্র সিঙ্গেল একটা টেকনোলজি বলতে কিছু নেই। তোমরা এক্সামে আসলে এই সংজ্ঞাটাও দিতে পারো, এই সংজ্ঞাটাও দিতে পারো। তাহলে এখানে দেখো কি লেখা আছে, বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিকের সমষ্টি। ঠিক আছে, তো যার মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন মাল্টিমিডিয়া প্যাকেজের মাধ্যমে কমিউনিকেশন করা যায়। অর্থাৎ এটা দেখো সেকেন্ড ডেফিনেশনটা, ওয়েব টেকনোলজি টেকনোলজি হলো এমন সমস্ত টুলস এবং টেকনিকের সমষ্টি যা ওয়েবসাইট এবং কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, মেনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ডেফিনেশন, তোমরা আসলে এটা এভাবে দিতে পারবা। আর ডেভেলপমেন্ট কি হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইট তৈরি এবং রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়া। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট শুধু তৈরি করে রাখলে তো হবে না, এটাকে ডেভেলপ করা লাগবে। এটা স্ট্যাটিক বানায় রাখলে কি কেউ কোনো কাজ করতে পারবে? যেমন তোমরা যে এডুসিটির সাইটটা দেখতে পাও, তো এডুসিটির সাইটে গিয়ে যদি তুমি কোনো কোর্সে অর্ডার করতে না পারো, কোর্সে এনরোল হতে না পারো, তাহলে তো এটা ইউজলেস। শুধুমাত্র ডিজাইন যদি আমি করে রাখি, তো ডিজাইন করার পর ওটাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পর ডে বাই ডে ওটাকে ইমপ্রুভ করা লাগবে, যে ভাই আমাদের এই ফিচারটা লাগবে, এই ফিচারটা অ্যাড করেন, তো আমরা এই ফিচারটা অ্যাড করলাম। এরপর কিছুদিন পর তোমরা রিকোয়ারমেন্ট দিলা যে না ভাইয়া এই জিনিসটা ভালো লাগছে না, এইভাবে করলে ভালো হয়, তো আমরা আরো কিছু অ্যাড করলাম, এরপর আমরা নিজেরাও কিছু মডিফাই করলাম। এইভাবে প্রতিনিয়তই একটা অ্যাপ্লিকেশনের উপর ডেভেলপমেন্ট চলতে থাকে। এটাই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট। এখন এখানে দেখো দুইটা মৌলিক বিষয় জড়িত আছে এখানে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। এখন ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এটা তো নিশ্চয়ই তোমরা জানো, না জানলেও আমি কিছুটা আলোচনা করব। আচ্ছা, ফ্রন্ট এন্ড হচ্ছে কি, তোমরা যে ওয়েবসাইট গুলো দেখো, যে তোমরা যে ফেসবুক চালাও না, তোমরা তো নিশ্চয়ই এখন লাইভটা ফেসবুক না হলে ইউটিউবে দেখছো। তো ফেসবুকে তোমরা যে ইন্টারফেসটা দেখো, এটাই হচ্ছে আসলে মূলত ফ্রন্ট এন্ড। এটাই হচ্ছে কি ফ্রন্ট এন্ড। আর এই ভিতরে ইন্টারনালি কিভাবে কাজ হয়, যে এত মিলিয়ন ইউজারের ডেটা, তুমি facebook.com লিখার সাথে সাথে অ্যাপ ওপেন করার সাথে সাথে এই ডেটাগুলো চলে আসছে, এটা তো ইন্টারনালি কোথাও না কোথাও ম্যানেজ হচ্ছে, তাই না? যে তুমি লাইক দিলে তোমার বাংলাদেশের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারা দেখে, অথবা তুমি কাউকে সার্চ করলে সেম নামে বিদেশে থাকলে তাকে কিন্তু আসছে না, বাংলাদেশে গুলো আসছে আগে। তার মানে তোমার নিয়ারেস্ট এরিয়ার ডেটাগুলো আসছে আগে। তো এরকম অনেকগুলো লজিক্যাল কাজ থাকে এখানে। আবার তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, সে অ্যাকসেপ্ট করছে, তোমাকে ব্লক করে দিচ্ছে, চ্যাট করছো, এরকম হিউজ ফাংশনালিটি। তো এটা শুধুমাত্র ডিজাইন না, এটা ইন্টারনালি তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ হচ্ছে, ওই কাজগুলোই হচ্ছে ব্যাক এন্ড। ক্লিয়ার? তো তোমার কোয়েশ্চেন আসতে পারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি, এগুলা আমাদের সামনে থাকবে। তো এরপর আসি কি ওয়েবসাইট। এগুলো আসলে এখন থিওরিটিক্যালি আসলে পড়ানোর কিছু না, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন অলমোস্ট সবাই কম বেশি জানো। তো একসময় ছিল যারা ধরো মানে এগুলা যারা আমাদের যুগে যখন ছিল, তখন আমাদেরকে বলা লাগতো যে এটা ওয়েবসাইট, এটা ব্রাউজার। তো এখন তো তোমরা একদম ছোট্ট কাল থেকে এগুলোর সাথে ইউজ টু, এসএসসি লেভেল থেকেই তোমরা কিন্তু ওয়েবসাইট চালাও, তোমরা কি বলে অ্যাপ চালাচ্ছ। তো এই কারণে তোমাদেরকে এই বিষয়গুলো এত বেশি আমি বলা দরকার মনে করছি না। তো ওয়েবসাইটে কি হয়, অনেকগুলো ওয়েব পেজ থাকে। তুমি জাস্ট মনে রাখবা কি, ওয়েব এটা হচ্ছে একটা সাইট, এই সাইটের মধ্যে কি থাকবে, অনেকগুলো পেজ থাকবে। তো পেজ কেমন, ধরো তুমি যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে হোম একটা মেনু দেখো, তারপর অ্যাবাউট আস দেখো, যেমন আমাদের এখানে আছে কোর্স, কোর্সে ক্লিক করলে কোর্সের লিস্ট আছে আসে। তারপর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আসে, ডিপার্টমেন্টে ক্লিক করলে ওই ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো আসে, কোর্স গুলো আসে, তাই না? তো এগুলোই হচ্ছে বিভিন্ন পেজ, প্রত্যেকটাই এক একটা পেজ। এগুলো একটার সাথে একটা কি থাকে, ইন্টারকানেক্টেড থাকে। তো এই পেজগুলোতে কি আছে, টেক্সট আছে, তোমরা কোর্সের নামগুলো দেখো, তারপর ইমেজ আছে, বিভিন্ন থাম্বনেইল দেখো না, এরপর ভিডিও দেখো, তোমরা কি প্রতিটা কোর্সের ভিডিও আপলোড করা থাকে, সেই ভিডিওগুলো দেখো। তাহলে এই জিনিসগুলো একটা ওয়েবসাইটের মধ্যে থাকে, অ্যানিমেশন থাকে। তারপর হচ্ছে কি এটা একটা জায়গায় হোস্ট করা আছে, এটা তো তোমরা যে কোনো জায়গা থেকে যখনই ভিজিট করো সাথে সাথে দেখতে পাও। তার মানে এটা সেন্ট্রাল গ্লোবালি কোনো একটা জায়গায় আছে, যাতে করে ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাক্সেস করতে পারে। এটা যদি কোথাও হোস্ট করা না থাকতো, শুধুমাত্র আমি দেখতে পারতাম, তো আমি দেখে তো আসলে লাভ নাই, এটা সবাইকে দেখতে হবে। যার কারণে এটা এটা কোনো একটা কি সার্ভারে হোস্ট করা আছে। তার মানে তুমি একটা ওয়েবসাইট বানালে, এটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে হোস্ট করা লাগবে, যেটাকে কি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তো এগুলোই হচ্ছে ওয়েবসাইট। আসলে নিজের থেকে বানায় বানায় লিখে ফেলতে পারবে, এটা কঠিন কিছুই না। এরপর কি ব্রাউজার, যেটা বললাম যে ব্রাউজার তো মূলত একটা সফটওয়্যার। এটা কি সফটওয়্যার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা কি করে দেখো, ইউজার
ব্যবহারকারীদের কি করে, ইন্টারনেট থেকে ওয়েবসাইট এবং ওয়েব পেজ দেখতে বা ব্রাউজ করতে সাহায্য করে। তো এটা তুমি তোমার মতো করে দিয়ে দিলা, যে ব্রাউজার বলতে কি বুঝে আসলে এভাবে দিয়ে দিলা। ঠিক আছে? তো ব্রাউজার কি, যেমন তোমরা যে গুগল ক্রোম ইউজ করো, মজিলা ফায়ারফক্স, এরকম অনেকগুলো ব্রাউজার আছে। তোমরা কি বলে, ইন্টারনেট, এখন তো ইন্টারনেট এক্সপ্লোরার আর নাই, এজ আসছে মাইক্রোসফটের। তো এই ব্রাউজার গুলাই, এগুলোর মাধ্যমে তোমরা কি ওয়েবসাইট ব্রাউজ করতে পারো, এই জন্য এটার নাম হচ্ছে কি ব্রাউজার। আচ্ছা, এরপর দেখো এগুলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা যেগুলো অ্যাড করেছি। বইয়ে আরো অনেক কোয়েশ্চেন আছে, তোমাদের বই থেকে মূলত এগুলা কোয়েশ্চেন গুলা নেওয়া তোমাদের সিলেবাসের আলোকেই। তো ইউআরএল কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা মিনিং, এটা 1 মার্কের জন্য চলে আসতে পারে, যে ইউআরএল এর পূর্ণ রূপ লিখো, অথবা ইউআরএল কি, তখন ইউআরএল কি দিলেও তুমি এটা লিখবা। তাহলে হচ্ছে কি, কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য বা নেটওয়ার্কে প্রবেশ করার জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়, এটাকেই বলা হয় কি ইউআরএল। যেমন তোমরা যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট bteb.gov.bd, এটা একটা অ্যাড্রেস, ইউআরএল। এটা দেওয়ার সাথে সাথে তুমি ওই সাইটে চলে যাবা, আমাদের এডুসিটি লেখার সাথে সাথে কি এডুসিটির সাইটে চলে যাবা। তো এটাই হচ্ছে মূলত ইউআরএল। এখন এই ইউআরএল এর কিছু মিনিং আছে, কোন পার্টের কি আছে এগুলা নেক্সটে থাকবে। আর এগুলো আসলে প্র্যাকটিক্যালি হলে তখন তোমাকে একদম হাতে কলমে দেখালে আরো সুন্দর করে তোমরা বুঝতে পারতা। তো এখন তো আমরা রিভিশন টাইপের ক্লাস, এটা এখানে এত ডিটেলসে যাচ্ছি না। W3C কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এটাতে মূলত একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কাজকে ওরা হচ্ছে ওয়েবের স্ট্যান্ডার্ড গুলা প্রোভাইড করে। যে সারা বিশ্বে তো অনেকেই হাজার হাজার কোটি কোটি ডেভেলপার আছে, বিভিন্ন মানুষজনের ব্রাউজার বানাচ্ছে, কেউ অ্যাপ্লিকেশন বানাচ্ছে। এখন এগুলা তো একটা স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করে, যে যার যার মতো করে বানাবে, তখন কে কাকে, মানে কারটা কোথায় সাপোর্ট করবে। এজন্য কি করছে ওরা, টিম বার্নার্স-লি, যিনি মূলত ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক, উনি হচ্ছে এই অর্গানাইজেশনটা এস্টাবলিশ করছে। করার পর ওইখান থেকে ওনারা বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলা প্রোভাইড করতো, যে HTML এ কি কি থাকতে হবে, কেমন থাকতে হবে, HTML স্ট্রাকচারটা কেমন হবে, সবাই কিভাবে ওয়েল কোড করবে, এরকম অনেকগুলা রুলস তারা প্রোভাইড করে। তো এটা হলে হয় কি, সবাই একটা সুন্দর একটা প্যাটার্নের মধ্যে থাকতে পারবে। তো এটাই হচ্ছে W3Cর কাজ। দেখো এখানে ওইটাই লিখে আছে, যে যা ওয়েবের স্ট্যান্ডার্ড প্রণয়ন করে, যাতে সবাই কি একই নিয়ম বা স্ট্যান্ডার্ড অনুসরণ করে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, যেটা আমি বললাম। আচ্ছা, এখন দেখো এটা নিয়ে অনেকেরই হয়তো কোশ্চেন থাকতে পারে, যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ফুল স্ট্যাক কি, এগুলো তো শুনে থাকি, অনেকে আবার শুনেও নাই। তো এগুলা তোমরা শোনার জন্য যেটা করবা, তোমরা যেমন বাংলাদেশে যে জব সাইট আছে, বিডি জবস, তারপর এরকম, অথবা তোমার লিঙ্কডইনে দেখবা বিভিন্ন জবগুলাতে গেলে দেখবা বিভিন্ন রোলের নামগুলা পাবা। তোমরা যদি আইটি সফটওয়্যার দিয়ে সার্চ দাও, ওগুলা দিয়ে বিভিন্ন রোলের নামগুলা পাবা। তো ওইখানে দেখবা যে এরকম ফ্রন্ট এন্ড ডেভেলপার ওয়ান্টেড, অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার নিডেড, তারপর ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, এই ধরনের কিছু রোল তোমরা পাবা, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। এখন এগুলো আসলে এগুলোর কাজ কি, ওইখানে গেলেই তোমরা জব ডেসক্রিপশন যদি দেখো, ওইখান থেকেও অনেক কাজ বুঝে যাবে। তো এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফ্রন্ট মানে সামনের কাজ করবে সে, ব্যাক মানে সে পেছনের কাজ করবে, আর ফুল মানে কি, সে ফ্রন্টও করবে, ব্যাক এর কাজও করবে, সবগুলারই কাজ করবে, অর্থাৎ ফ্রন্ট এন্ডের কাজও করবে, ব্যাক এন্ডের কাজও করবে, যে তাকে বলা হয় ফুল স্ট্যাক। এখন দেখো ফ্রন্ট এন্ড কি জিনিস। ফ্রন্ট এন্ড হলো কি, কোনো ওয়েবসাইটে গ্রাফিক্যাল, যেটা আমি কিন্তু অলরেডি একদম শুরুতে আলোচনা করে ফেলছি। তাহলে কি, ইউজার ইন্টারফেস নিয়ে যে অংশটা কাজ করে, যে ব্যক্তি ফ্রন্ট এন্ড ডেভেলপ করে তাকে কি বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে হলে তোমাকে কি এই জিনিসগুলো জানতে হবে। কি কি? তোমাকে অবশ্যই কি ক্লায়েন্ট সাইড সম্পর্কে জানতে হবে, তোমাকে অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস, এগুলো সম্পর্কে জানতে হবে। এখন ইউজার ইন্টারফেস কি, ইউজার এক্সপিরিয়েন্স কি, এগুলোও সামনে আসবে। তারপর ওয়েবসাইটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কি তোমার ক্লায়েন্টের চাহিদা, গ্রাহকের চাহিদাটা পূরণ হয়। যে তোমাকে ক্লায়েন্ট বললো যে আমাকে সুন্দর করে একটা সাইট বানাই দেন, এখন তুমি এমন বিটকুটে কালার দিয়ে করে দিলা, তাহলে তো সে খুশি হবে না, তার মানে তার ডিমান্ডটা ফিল আপ হবে না। আবার সে যে ফাংশনালিটি চাচ্ছে, যেভাবে চাচ্ছে ওইভাবে তুমি কি সুন্দর সহজ করে করে দিলা না, তুমি অনেক কমপ্লেক্স করে করে দিলা, তাহলে তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কি ব্যর্থ। তাহলে এই অ্যাপ্লিকেশনটাকে কি করতে হবে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। তো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। তারপর অবশ্যই যেহেতু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে, তাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে কি ভালো জ্ঞান রাখতে হবে। আর এসইওর কাজ কি, এসইও সম্পর্কে ভালো জ্ঞান বলতে
এসইও এসইও সেক্টরটা আরেকটা বিশাল সেক্টর। এখানে তোমার অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, অনেক ধরনের এসইও বিষয় আছে যেগুলো ডিজিটাল মার্কেটিং এসইও, এটা আরেকটা সেক্টর। কিন্তু তোমাকে অত এক্সপার্ট হতে হবে না, তোমাকে অন পেজ এসইওর বিষয়গুলো অ্যাটলিস্ট জানা লাগবে। না হলে তুমি ধরো যে কোনো একটা পেজের একটা রুলস আছে, যেমন ফার্স্টে H1 হেডিং ট্যাগ কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। হেডিং 1 H1 কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। তো এই রুলসটা তো যদি তুমি এসইও সম্পর্কে আইডিয়া না থাকে তুমি জানবা না। তুমি কি করবা? যেমন ধরো আমার এই লেখাটা, এটা কি নিচের এগুলা থেকে কিছুটা বড় না? এটা কি মনে করো যে এই পেজের আমি H1 দিলাম, তো H1 না দিয়ে তুমি কি করলা? H3 দিয়ে ওইটাকে ফন্ট সাইজ বাড়ায় H1 এর মতো দেখাতে, দেখতে মনে হচ্ছে যে এটা কি H1 হেডিং ট্যাগের মতো বড়, কিন্তু আসলে ইন্টারনালি লিখে রাখছো কি H3। কিন্তু আউটপুট কিন্তু ঠিকভাবে আসছে, কিন্তু ওই ক্রলাররা যখন এসইও এসইও ক্রলিং করবে রোবটে, তখন তোমার এটাকে কি হেডিং 1 ধরবে না। হেডিং 1 না ধরলে সে এই পেজের কোনো হেডিং নাই এটা মনে করবে। তো এই জন্য তোমার কি যদি এসইও সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তো তুমি যখন HTML লিখবা তুমি জানবা যে না, আমার তো এখানে একটা H1 দিতেই হবে, H1 এর পরে H2 দিতে হবে। তুমি যদি H1 আগে দাও, H1 যদি পরে দাও, H3 যদি আগে দাও, সাইটে কোনো কি এরর দিবে না, বাট এসইওর প্রবলেম হবে। তো এই জিনিসগুলো তো তোমাকে বেসিক অ্যাটলিস্ট জানা লাগবে। তো এই জন্যই বলছে যে কি এসইও সম্পর্কে ভালো ধারণা রাখা। আর হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। এখন ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, করার পরে এটা মোবাইলে গেলে একদম ভেঙে যায়, তো এটা তো আসলে ক্লায়েন্টরা চায় না, ইউজাররা তো মানে ক্লায়েন্ট না, ইউজাররাই এটা পছন্দ করবে না তোমার সাইটটা। তো সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হবে। ঠিক আছে? তো রেসপন্সিভ ওয়েবসাইট মানে কি জিনিস? এটা হচ্ছে তোমার যে যে ডিভাইস, ওই ডিভাইসে স্মুথলি চলাটাই হচ্ছে রেসপন্সিভ। ধরো তুমি ব্রাউজার যখন ডেস্কটপে চালাবা ওইখানেও যাতে সুন্দরভাবে চলে, আবার সেম অ্যাপ্লিকেশন তোমার কি নতুন করে ডেভেলপ করা দরকার না, একই অ্যাপ্লিকেশন তুমি যখন মোবাইল থেকে ব্রাউজ করবে তখন মোবাইল মোডে চলবে। তো এই জিনিসগুলো রেসপন্সিভনেস এর মধ্যে পড়ে, তো এগুলো নিয়েও সামনে কোয়েশ্চেন আছে। তাহলে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজটা দেখলাম। এখন দেখো ব্যাক এন্ড ডেভেলপার, যেটা আমি শুরুতেও বললাম যে ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে কি ভিতরের জিনিসগুলো যেগুলো আসলে বাইরের কেউ দেখে না। বাইরে সব সময় দেখে কি ফ্রন্ট এন্ডটা, আমাদের শরীরের মতো আর কি। তুমি দেখতেছো আমার চেহারা বাইরের অংশটা, কিন্তু ভিতরে তো অনেক আমাদের ভিতরে মেশিন আছে, তাই না? অনেকগুলা বডির পার্ট আছে যেগুলো আমরা কি বাইরের থেকে দেখি না, আমরা শুধু বাইরের সৌন্দর্যটা দেখি। তো ওয়েব অ্যাপ্লিকেশন বলো, এগুলোর ক্ষেত্রেও অনেকখানি সিমিলারই। ব্যাক এন্ড যারা আছে তাদেরকে কি তাদের এই কাজগুলো কেউ বাইরের থেকে দেখে না। তো তারা হচ্ছে মূলত কি অদৃশ্যমান বিষয় বলতে আসলে বাংলা করলে মানে এরকমই হয়। তো সার্ভার নিয়ে কাজ করা, ব্যাক এন্ডে ল্যাঙ্গুয়েজ গুলা নিয়ে কাজ করে তারা। তারা কি করে, যেটা বললাম যে স্ট্যাটিক ওয়েব পেজকে কি করে তারা ডাইনামিক্যালি কনভার্ট করে। ডাইনামিক্যালি করতে গেলে তোমার ব্যাক এন্ডের কাজ আসবে। ডাইনামিক ওয়েব পেজে কনভার্ট করাই হলো কি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে হচ্ছে কি এই দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে, যে ডেভেলপার স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিকে কনভার্ট করে তাকে ব্যাক এন্ড ডেভেলপার বলে। তার কি কি কাজ, তার স্কিল থাকতে হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন সংক্ষিপ্ততে চলে আসতে পারে যে ব্যাক এন্ড ডেভেলপারের দক্ষতাগুলা বর্ণনা করো। তাহলে তো তোমরা এরকম কয়েকটা প্রথমে ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলে এটা লিখবা, লিখার পর তার কি কিছু স্কিল দিয়ে দিবা। তো ব্যাক এন্ড ডেভেলপারের জন্য কি দক্ষতা? তোমার ওই তো যেটা বললাম যে ডাইনামিক ওয়েব পেজ তৈরি কলা কৌশল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কোনগুলো, পিএইচপি, পাইথন, ASP.NET, জাভা, এগুলো ইত্যাদি সম্পর্কে তোমার ভালো দক্ষতা থাকতে হবে। আবার তুমি তো ব্যাক এন্ডে যেহেতু কাজ করবা, তোমার কাজ কিন্তু ডেটা নিয়ে কাজ। ধরো একটা স্টুডেন্ট এনরোল হলো, সেই ডেটাবেজে কিভাবে ইনসার্ট হবে তার ডেটাটা, এরপর সে যখন লগ ইন করবে তার কোর্স গুলা কিভাবে আমরা দেখাবো, এই জিনিসগুলা তার মানে ডেটাবেজে তো তাকে স্টোর করা লাগবে, তাহলে তার ডেটাবেজ সম্পর্কে তো নলেজ থাকতে হবে। সেই জন্য বলা হচ্ছে এখানে কি রিলেশনাল ডেটাবেজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। রিলেশনাল ডেটাবেজ কি? এসকিউএল। এসকিউএল এর মধ্যে ধরো মাইস্কিউএল আছে, আর নো এসকিউএল এর মধ্যে আছে কি মঙ্গোডিবি। এর নো এসকিউএল মানে হচ্ছে নট অনলি এসকিউএল, এটা আবার তোমরা মনে করি না যে এসকিউএল না, এটা কি নট অনলি মানে এসকিউএল ছাড়াও আরো বেশি কিছু। এটা হচ্ছে কি ভ্যালু ডেটাবেজ স্ট্রাকচার, এগুলো তোমরা সামনের দিকে যখন অ্যাডভান্স লেভেলে যাবা তখন এগুলো পাবা। তাহলে আরেকটা কোয়েশ্চেন দেখো, আইটি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির বা এর ইন্ডাস্ট্রি ট্রেন্ড গুলো, মানে বর্তমানে আমাদের কি ট্রেন্ড চলছে।
তো তোমার এই ট্রেন্ড গুলো কেন জানা দরকার, যে কারণ তুমি তো এই আমাদের সবচেয়ে পরিবর্তনশীল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে। মানে অন্যান্য ইন্ডাস্ট্রি অত রেপিডলি চেঞ্জ হচ্ছে না, কিন্তু আইটি সেক্টরটা খুবই রেপিডলি চেঞ্জ হচ্ছে, যার কারণে তোমাকে ট্রেন্ডের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকতে, আপ টু ডেট থাকা লাগবে। না হলে হচ্ছে তুমি পিছিয়ে যাবা, যে আসলে কোন জিনিসটা রাইজিং হচ্ছে, কোনটা ডিমান্ড বাড়ছে এখন বর্তমানে মার্কেটে, কোনটা ডিমান্ড সামনে বাড়বে, এগুলো নিয়ে পড়াশোনা করতে, মানে এগুলোর সাথে সবসময় আপ টু ডেট থাকা লাগবে। আইটি মানে তোমাকে অলওয়েজ আপ টু ডেট থাকা লাগবে, ব্যাকডেটেড থাকার কোনো সুযোগ নাই। যে একটা জিনিস শিখলে 10 বছর এটা দিয়ে চালাই দিলে, না, ওই সুযোগ আমাদের নাই। কন্টিনিউয়াস পড়াশোনা করা লাগে। মানে আমাদের এমন একটা অবস্থা, যে আমার কথাই যদি বলি, যে শুধুমাত্র কাজ করছি বিষয়টা এমন না, সারাদিন কাজ করি, পড়াশোনা করি, মানে শুধু খাওয়া ঘুম ছাড়া বাকি পুরো সময়ই মানে এই লার্নিং এর উপরে থাকা লাগে। মানে স্টিল এই পরিমাণ শেখা লাগছে, যেটা কল্পনার বাইরে। যারা আছে, তোমরা তো স্টুডেন্ট, তোমরা বুঝবে না, আমার ভিডিও যদি বড় কেউ দেখে তারা জানে, যে তোমরা এক সময় পরে ফিল করবে আর কি বিষয়টা, যে কি পরিমাণ শেখার উপরে থাকা লাগে আমাদেরকে। যে আমরা ওই অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার মতো আসলে ওই সময় আমাদের নাই। যে তোমরা ফেসবুক চালাই, এই সেই স্ট্যাটাস দেওয়া, এগুলা করার মতো ওই অবস্থা আমাদের আসলে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে এদের নাই। তো দেখো এখানে তাহলে তোমার ট্রেন্ডের মধ্যে কি আছে দেখো, এআই এক নম্বরে, এটা খুবই হট টপিক এখন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা মাস্টার্স পিএইচডি থিসিস গুলা করছে কি এআই নিয়ে। তারপর হচ্ছে কি চ্যাট জিপিটি, চ্যাটবট। তোমরা যে চ্যাট জিপিটির নাম শুনছো না, এটা তো মূলত চ্যাট জিপিটি তো একটা ওপেন এআই কোম্পানি, কিন্তু মেন কাজ হচ্ছে কি জিপিটি। তো এই জিপিটি মডেলগুলো ইউজ করে অনেকেই তারা বিভিন্ন ধরনের ধরো এআই বট বানাচ্ছে। তো এই চ্যাট জিপিটির কারণে কিন্তু তোমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু আসছে, মানে পরীক্ষা আসলে এইভাবে দিয়ে দিবে এগুলা। তো আমি যে একটু কথা বলি এখানে, যে চ্যাট জিপিটির হেল্প এজ এ স্টুডেন্ট হিসাবে তোমরা না নেওয়া ট্রাই করবে, এটা আমার পরামর্শ থাকবে। কেন, এটা যদি তুমি একবার হেল্প নাও, তোমার একটা এডিকশন তৈরি হয়ে যাবে, মানে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে ওর প্রতি। তুমি ক্রিয়েটিভ কাজ করতে পারবে না। ক্রিয়েটিভ কাজ করার সময় দেখবে যে তাকে আগে একবার নক দিচ্ছ, তখন হচ্ছে কি, মানে তোমার ডিপেন্ডেন্সি, তার উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যাবে। তোমার কাছে মনে হবে যে না, আমি দেখি তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি সে কি বলে, মানে তোমার নিজের ক্রিয়েটিভিটিটা আর কম কাজে লাগবে। তো এটা নিউ লার্নারদের জন্য এটা একটু ক্ষতিকর। কিন্তু যারা এক্সপার্ট আছে, ধরো 10-12 বছর ধরে আমরা কাজ করছি, যারা ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের জন্য অত বেশি প্রবলেম না, বরঞ্চ আমাদের জন্য ধরো আমাদের কাজকে সহজ করে দিয়েছে। যেমন ধরি, যদি আমি এখন চ্যাট জিপিটি কে বলি যে আমাকে এই এই কমান্ড গুলো একটু দাও, তো সে, আমি নর্মালি কি করতাম, আমার কমান্ড গুলো মনে রাখা লাগতো, অথবা কি আমি সার্চ করে তাদের ডকুমেন্টেশন দেখে তাদের ওয়েবসাইট থেকে নিতে হতো। কিন্তু ওটা না করে আমি চ্যাট জিপিটি কে বলার সাথে সাথে সে আমাকে কি কমান্ডটা দিয়ে দিচ্ছে, আমি জাস্ট কপি পেস্ট করে কাজ করে ফেলছি। কিন্তু আমি তো জানি, যদিও কপি পেস্ট করছি, কিন্তু আমি তো জানি কমান্ডটার কাজ কি। কিন্তু তুমি এজ এ লার্নার হিসেবে তুমি তো আর জানবা না। হয়তো তুমি পারবা না, চ্যাট জিপিটি কে বলার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে তোমাকে প্রোগ্রামটা করে দিচ্ছে, কিন্তু তখন তো তো শেয়ার করে দিবে না। তো যার কারণে এটা ডিপেন্ডেন্সি এজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের এই মুহূর্তে এটা কম ইউজ করাটাই বেটার। তারপর হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং, তারপর বিগ ডেটা অ্যানালাইসিস, এগুলো হচ্ছে সব অ্যাডভান্স জিনিস বর্তমানে। মানে সামনে এগুলোর যুগ আসছে, বেশি সামনে না, মানে অলরেডি চলে আসছে আর কি, অলরেডি চলে আসছে, মানে এটা ট্রেন্ডিং এ আছে। তো এগুলো নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। অটোমেশন, এখন সবকিছু কি অটোমেশন হয়ে যাচ্ছে, মানুষ আর ম্যানুয়াল কাজে অভ্যস্ত না, মানুষ আস্তে আস্তে সবকিছু কি সহজ, মানে অলস হয়ে যাচ্ছে আর কি। অলস হয়ে যাওয়া মানে অটোমেশন। যে আমি আর ওই লাইটের কি বলে ফ্যানের সুইচ অফ করব না, যে আমি আইওটির মাধ্যমে বলবো যে সুইচ অফ, ভয়েসে বলে দিব, সে অফ করে দিবে, তাই না? তো এই আইওটির কথাও আছে দেখো এখানে, আইওটি ডিভাইস। তো তার মানে কি, আমি তো আগে গিয়ে ওইখানে একটা ক্লিক করে আসতাম, তো এখন আর কি আমার ওই সময় না, আমি অফিস থেকে গিয়ে কি বাসার লাইট ফ্যান অফ করতেছি। তো এগুলা কি মানুষকে অলস করে দিচ্ছে আর কি আমাদের টেকনোলজি। যাই হোক, তোমাকে কিছু করার নাই, তোমাকে তো এগুলো ডেভেলপ করা লাগবে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে। তো ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, তোমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে নিশ্চয়ই জানো অনেকেই। তারপর সাইবার সিকিউরিটি, এটা তো আরেকটা অনেক বিশাল একটা সেক্টর, মানে এখানে প্রত্যেকটা সেক্টরই অনেক বড়। এখানে তোমার এগুলো কোনো ছোটখাটো বিষয় না, প্রত্যেকটা সেক্টরই বিশাল। ব্লক চেইন, এটা আরেকটা জগৎ।
তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে, কারণ দিন দিন অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়বে, হ্যাকারের সংখ্যা বাড়বে, অ্যাটাকের সংখ্যা বাড়বে, তখন তোমার কি তোমার অ্যাপ্লিকেশন সিকিউর করতে হবে, যার কারণে সাইবার সিকিউরিটিরও কি এটারও এই সেক্টরগুলোতেও ডিমান্ড দিন দিন বাড়বে। তাহলে তোমার এই জিনিসগুলো আসলে, ট্রেন্ডের নাম আসলে এগুলো কিছু দিয়ে দিবা, যদি আমি এক্সাম পার্সপেক্টিভে বলে থাকি আর কি। তাও আমি কিছু আলোচনা করেছি, এগুলো আসলে ডিটেলস আলোচনা করতে হলে আমরা ধরো সময় নিয়ে পড়তে হবে। তো এখন দেখি কিছু রচনামূলক দেখি, যে এগুলো আসলে সংক্ষিপ্ত রচনামূলক ওইরকম কিছু না, যে কোনো ভাবে আসতে পারে। তোমরা আবার এটা ভেবো না যে ভাইয়া বলছে এটা তো সংক্ষিপ্ত তার মানে সংক্ষিপ্ত, তার না, বিষয়টা এমন না। রচনামূলকের কোন একটা পার্টই অতি সংক্ষিপ্ততে চলে আসতে পারে, আবার অতি সংক্ষিপ্তর কোনো একটা কি একটু ইলাবোরেট করে বললে এটা রচনামূলক হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এখানে একটা কোয়েশ্চেন আছে, একজন ওয়েব ডেভেলপারের ভূমিকা। মানে এগুলো থিওরি হলেও আমি তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে রিলেশন রেখে কিন্তু কথাবার্তাগুলো বলছি, তোমাদের বোরিং হওয়ার কিছুই নাই, এখানে অনেক কিছুই তোমাদের শেখার আছে। তো কে কোথা থেকে জয়েন হচ্ছ জানাও, কাদের প্রিপারেশন কেমন তোমাদের, তোমরা কি কোনো প্রজেক্ট করেছো কিনা সেটাও জানাতে পারো। তোমাদের তো প্রজেক্ট থাকার কথা, যেহেতু এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। কমেন্টে জানাতে পারো, অথবা পরে দেখলেও কমেন্টে জানাইও, তাহলে আমি দেখবো। তাহলে হচ্ছে কি একজন ওয়েব ডেভেলপারের ভূমিকা, এগুলো অলরেডি কিন্তু আলোচনা হয়ে গেছে মুখে মুখে, এখন তোমার জাস্ট কি এক্সামে কিভাবে লিখবা ওইভাবে নোট আকারে দেওয়া আছে এখানে। তো ওয়েব ডেভেলপার কি করে, একটা অ্যাপ্লিকেশনকে কি ডাইনামিক স্ট্যাটিককে কি করে ডাইনামিকে কনভার্ট করে। মাঝে মাঝে ডেভেলপাররা কি করে ওয়েবসাইটে বিভিন্ন সেকশন তৈরি করে থাকে। এখন কি কি কাজ করে দেখো, ডেভেলপারে প্রোগ্রামিং করে, অবশ্যই তো তোমার তো প্রোগ্রামিং করাই লাগবে। তারপর ডিজাইনারের সাথে, এটা হচ্ছে কি ডেভেলপার বলতে মূলত এখানে আসলে ব্যাক এন্ডে যারা আছে অথবা ফুল স্ট্যাককে বোঝানো হয়েছে। তো ডিজাইনারের সাথে, ডিজাইনার হচ্ছে কি মানে আমাদের এখানে তো অনেকগুলো বিষয় বলেছি আমি তোমাকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। তো এটার মধ্যে বড় বড় কোম্পানি হয়ে গেলে তখন হচ্ছে তোমার একদম স্পেশালাইজড আবার থাকে, যে ওর কাজ হচ্ছে শুধুমাত্র ইউজার ইন্টারফেস বানাবে, সে আর কিছু জানে না। তার কাজ হচ্ছে কি শুধু লেআউট বানানো, মানে ক্রিয়েটিভ সে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবে আর লেআউট বানাবে। আবার বড় ফার্মের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য সাইকোলজিস্ট থাকে আলাদা। তো ইউএক্স এর টিমই আলাদা, ইউএক্স ইঞ্জিনিয়ার বলে ওদেরকে, ওটা আলাদা টিমই থাকে। ওরা হচ্ছে কি রিসার্চ করে যে অ্যাপ্লিকেশনটাকে আরো কিভাবে সহজ করা যায়। এবার ও রিসার্চ করে একটা ওয়্যার ফ্রেম দেয়, মানে স্কেচ দেয়, ওইটার উপর বেস করে এবার যারা ইউআই ডিজাইনার আছে তারা এবার এটা ইন্টারফেসটা তৈরি করে। তো এরকম করে ছোট 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 অনেক পার্ট থাকে, কিন্তু ওভারঅল ছোটখাটো কোম্পানিগুলোতে কি একজনকে দিয়ে ওয়ান ম্যান আর্মি টাইপের আর কি, যে একজনকে দিয়ে সবকিছু করাইতে হয়। তো ওই টাইপের বিষয় এটা, যে ডিজাইনারের সাথে সে আলোচনা করবে, যে ডিজাইনারের জন্য ইনস্ট্রাকশন, এই দেখো এখানে বলা আছে কি কি ফিচার আছে, এগুলো ডিজাইনারের সাথে আলোচনা করবে। তো তারপরে কাজ কি, প্ল্যানিং করা, পরিকল্পনা করা। তো দেখো এই প্ল্যানিং এর কাজ কার, সিস্টেম অ্যানালিস্ট, কিন্তু আমাদের দেশে দেখবে যে ডেভেলপারই প্ল্যানিং এর কাজও করে থাকে। ওইটাই বলা আছে, দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে কি একজন ওয়েব ডেভেলপারকেও ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করতে হয়। তাহলে ডেভেলপারের দেখো সে ক্লায়েন্টের সাথে আলোচনা করে কি তার রিকোয়ারমেন্টস গুলো বুঝে নিবে। ধরো একজন ক্লায়েন্টে সে এসে বললো যে আমার একটা ই কমার্স সাইট লাগবে, যেমন ধরো বাংলাদেশে যেরকম দারাজ আছে, বিটুবি অথবা সিঙ্গেল, যে কোনো একটা আমার ই কমার্স সাইট লাগবে। তাহলে ই কমার্স সাইট লাগলে এখন তোমার ওইখানে তার কি কি রিকোয়ারমেন্টস আছে, তার এটা কিসের সাইট হবে, এটা কি শপিং মানে কি বলে ক্লথিং এর কোনো অ্যাপারেল সাইট হবে, নাকি ইলেকট্রনিক সাইট হবে, নাকি কি ধরনের সাইট হবে, এই রিকোয়ারমেন্টস গুলো বোঝা। এখানে ইউজার কি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে কিনা, এট এ টাইম কয়টা অর্ডার করতে পারবে, তারপর এরকম অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে, কয়টা মডিউল হবে, এখানে কি এইচআর পেরোল এগুলো আসবে কিনা, নাকি শুধু ই কমার্স থাকবে, এরকম এগুলা ক্লায়েন্টের সাথে আলোচনা করা ডেভেলপারের কাজ। তারপর হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন করা, সাধারণত কে করে, ওয়েব ডিজাইনারে করে, তবে বেশি ক্ষেত্র বিশেষ ডেভেলপারকেও ডিজাইন করতে, যেটা বললাম যে ওয়ান ম্যান আর্মি, যে আমাদের দেশে কম বেশি কি ওই যে ডেভেলপার ডিজাইন ডেভেলপ উভয় পারে, তাদের ডিমান্ড বেশি এবং তারা বেশি পারিশ্রমিক কাজ করতে পারে, মানে হচ্ছে তাদের স্যালারিটা বেশি। কারণ তোমাকে দিয়ে ফ্রন্ট এন্ডের কাজও হচ্ছে, ব্যাক এন্ডের কাজও হচ্ছে, তাহলে তোমার স্যালারিটা অবশ্যই নর্মাল একজনের থেকে বেশি হবে, কারণ তুমি দুইজনের কাজ করতেছো। তো এরপর আসবে কি, কাজ টাজ তো তুমি করলা, করার পরে কি করবা, টেস্টিং তো করা লাগবে। ধরো তুমি এমন একটা সাইট বানালে যেখানে প্রথমে ওয়েবসাইট লোড হইতেই সময় লাগতেছে 1 মিনিট, তো ওই সাইটটা আসলে কেউ ইউজ করবে না। তাহলে হচ্ছে কি তোমার ওয়েবসাইটটা কত ফাস্ট লোড হচ্ছে,
এই জিনিসটা করার জন্য অনেকগুলা পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলা বিষয়ে কাজ করে। এখানে ডেটাবেজের কোয়েরি অপটিমাইজেশন অনেক বিষয় আছে, ফ্রন্ট এন্ডের ডিজাইনের বিষয় আছে, তারপর হচ্ছে ডেটাবেজের ইন্ডেক্সিং, অনেক কিছু বিষয় আছে। এই জিনিসগুলা ওই টেস্টিং এর ডেভেলপারে মূলত টেস্ট করবে। যদিও এখানে আমাদের কি ইন্ডাস্ট্রিতে শুনবা যে কিউএ নামে একটা পোস্ট আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে? তো ওদের কাজ হচ্ছে কি টেস্টিং করা, কিন্তু ডেভেলপারকেও টেস্টিং করা লাগে। তো টেস্টিং নিয়ে কথা বললে এটাও আরেকটা জগৎ। টেস্টিং এর উপরে আইএসটি কিউবি সার্টিফাইড টেস্টার আছে, মানে এটা আরেকটা জগৎ যাদের কাজই হচ্ছে কি টেস্টিং করা। অটোমেশন টেস্টিং, অনেক ধরনের টেস্টিং আছে। তো ডেভেলপাররাও বিভিন্ন টেস্টিং করে, এগুলো এখন তোমাদের মাথার উপর দিয়ে যাবে আমি বললেও। তো এখন যাই হোক, ওগুলো আমি স্কিপ করছি। তোমরা এটা ভেবো না যে এখানে অল্প জিনিস, সেটা আমি জাস্ট বলে রাখলাম আর কি। তো ওয়েবসাইট মেনটেনে রক্ষণাবেক্ষণটা হচ্ছে কি, যেটা বললাম যে কোনো প্রবলেম থাকলে, কোনো বাগ টাগ থাকলে ওগুলো ফিক্স করা, যেমন যে ক্ষতিগ্রস্ত লিঙ্ক চেক করা, নতুন কিছু অ্যাড করা, তারপর হচ্ছে ওয়েবসাইটের মালিক যদি পুনরায় ডিজাইন পরিবর্তন করতে চায় সেটা করতে হবে। এই ধরনের কাজগুলাই মূলত ওয়েব ডেভেলপার করে থাকে। এরপর দেখো ডেটাবেজ ম্যানেজার। তো ওয়েবসাইট গুলো যেহেতু অনেক পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, তার মানে কি যেটা একদম শুরুতে বললাম, সে তাকে ডেটাবেজের কাজগুলো সম্পর্কেও জানতে হবে। না জানলে কিন্তু সে ভালো মানের ডেভেলপার হতে পারবে না। সে কিন্তু কি ডেটাবেজ নিয়েও তাকে কাজ করা লাগবে হয়তোবা। এবার ডেটাবেজ লেভেলেও অনেক কাজ আছে। কি কাজ আছে? ধরো তোমার এখানে মিলিয়নস ডেটা হয়ে গেছে, এখন এই ডেটাগুলো তো এক ক্লিক করলে মিলিয়ন ডেটা থেকে একটা ডেটা আনা কিন্তু অনেক টাফ, অনেক সময় সাপেক্ষ। তখন সে কি করবে? ডেটাবেজ গুলাকে ক্লাস্টারিং করে, এটাকে ডেটাবেজের মধ্যে, ওইটা আরেকটা জগৎ। ডেটাবেজ গুলাকে শেয়ারিং করা হয়, ক্লাস্টারিং করা হয়, লোড ব্যালেন্সিং করা হয়, এরকম অনেকগুলো টার্ম আছে। তো এটার মাধ্যমে, এটা হচ্ছে ডেটাবেজ ইঞ্জিনিয়ার যারা থাকে ওদের কাজ। কিন্তু তোমাকে কি বেসিক যে ডেটাবেজের কাজগুলো অবশ্যই তোমাকে জানতে হবে অ্যাজ এ ডেভেলপার হিসাবে। তাহলে দেখো, তোমার যদি এগুলো আসে, কোশ্চেনটা কি ছিল যে ডেভেলপারের দায়িত্ব, রোল কি, তোমার ভূমিকা কি, এগুলো আসলে এই পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে 2 লাইন করে দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপারের কেরিয়ার হচ্ছে কি, যেটা বললাম যে কোন কোন জায়গায় আসলে তোমরা কাজ করতে পারবে এজ এ ওয়েব ডেভেলপার হিসেবে। তো এখানে আমি বইয়ের ভাষায় লেখা, এটা ছাড়াও অনেক সেক্টর আছে। তো তারপরেও এখানে অনেক কিছুই চলে আসছে, তোমরা এটা দেখো। এটা তো আমি অলরেডি আলোচনা করেছি, ওয়েব ডেভেলপার কাকে বলে এগুলা। তো এটা ডেভেলপমেন্টের ডিমান্ড দিন দিন বাড়ছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। কারণ এটা যত দিন যাবে সবাই তো ডিজিটাল হবে, সবারই অ্যাটলিস্ট একটা করে ওয়েবসাইট থাকবে। তো সেক্ষেত্রে কি ওয়েব ডেভেলপাররাই তো এগুলা কাজ করবে। ওয়েবসাইট থাকবে, সবারই একটা অ্যাপ্লিকেশন থাকবে। এখন নর্মাল একটা দোকানে যাও, দেখবা যে সেও একটা অ্যাপ চালায়। মানে কম বেশি কি সবাই অ্যাপের সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি। তো যার কারণে আমাদের এই সেক্টরের ডিমান্ড দিন দিন বাড়বে, কমবে না। কিন্তু টেকনোলজি আসবে, তোমাকে টেকনোলজির সাথে কি অ্যাডাপ্ট হতে হবে। তাহলে কোথায় কোথায় করতে পারবো? ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, যেখানে যারা কি ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্টের রেগুলার কাজ করে থাকে, তো তাদের ওই কোম্পানিগুলোতে কি তুমি জব করতে পারবা। মানে এটা হচ্ছে তোমার একটা কেরিয়ার, এই জায়গায় জব করা। তারপর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তারপর হচ্ছে কি যারা অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে। মানে সফটওয়্যার বলো, এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে। তো ধরো অনেকে আছে শুধুমাত্র কি অ্যান্ড্রয়েড অ্যাপ, মানে অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড হোক আইওএস হোক যাই হোক, মানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ওরা আর কিছু বানায় না। আবার অনেকে আছে শুধু এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন, মানে বড় বড় দেখবা যে ব্যাংকিং সিস্টেম গুলা, অনেক বড় বড় সিস্টেম গুলা, বড় বড় ইআরপি গুলা নিয়ে তারা কাজ করে। তারা ছোটখাটো কোনো ওয়েবসাইট বানায় না। আবার অনেকে আছে শুধু দেখবা যে শুধুমাত্র কি ছোটখাটো ওয়েবসাইট বানায়। অনেকে আছে দেখবে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, থিম নিয়ে, ছোট ছোট সিএমএস গুলা নিয়ে কাজ করে। তো এরকম কোম্পানির অভাব নাই, ভেরিয়েশনের অভাব নেই। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে তুমি কাজ করতে পারবা। তারপর ফ্রিল্যান্সিং, যেটা এটা তো তোমরা জানোই কম বেশি, যে বাংলাদেশে ডেভেলপাররা কিন্তু ভালোই রেপুটেশন আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপওয়ার্ক, ফাইবার, এই টাইপের মার্কেট প্লেস গুলাতে। তো এখানে তোমরা বাসায় বসেই কাজ করতে পারবা, বিট করতে পারবা। এরপর তুমি যদি কাজ পাও তাকে কাজটা বুঝাই দিলা। তো এইভাবে তুমি কি এখানেও একটা তোমার কেরিয়ার করার সুযোগ আছে। দেশে বসেই কি বাইরের কাজ করার সুযোগ আছে। আমি নিজেও অনেক দেশের মানুষের সাথে কাজ করেছি, ফ্রিল্যান্সিং বলো এগুলাতে। তো পাশাপাশি কি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এখন কি ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার পদে প্রতি বছরই দেখবা যে সার্কুলার হচ্ছে। আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে
প্রত্যেকটা জায়গায় যেখানে ধরো আইসিটি মানে যেখানে একটা ডিপার্টমেন্ট থাকবে ওইখানে তো কম্পিউটারের একজন লাগবে, মানে একটা অ্যাপ্লিকেশন অন্তত ম্যানেজ করার জন্য তো একজন লাগবে। সেই হিসাবে তো তাকে ওয়েব সম্পর্কে তো নলেজ থাকা লাগবে। তো সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় দেখবা যে প্রোগ্রামার নিয়োগ হয়, সফটওয়্যার মানে সরকারি প্রতিষ্ঠানগুলো তো নিয়োগ হয়ে থাকে। আর যদি বলো ট্রেনার, তো ট্রেনার তো অবশ্যই যে তোমাদের ইনস্টিটিউট প্রশিক্ষক যেটা তোমাদের ইনস্টিটিউট গুলোতে থাকে, তোমাদের টিচাররা আছেন বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে অনেক জায়গায় দেখবা যে তোমাদের বিভিন্ন প্রকল্পের আন্ডারে অনেকগুলো কোচের ট্রেনিং হয় না, তো সেগুলোতে ট্রেনার হিসেবে তুমি কাজ করতে পারবা যদি তুমি জানো ভালো। তো এরকম অনেক কেরিয়ার আছে, তো সরকারি ভাবে বেসরকারি ভাবে অনেক ট্রেনিং সেন্টার আছে, ওগুলাতে অনেক ট্রেনার আছে, তারা ওইখানে তুমি কেরিয়ার করতে পারবা। তারপর যেটা বলা আছে বিভিন্ন অর্গানাইজেশন বেসরকারি প্রতিষ্ঠান এগুলাতে তোমার কাজ করার সুযোগ রয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস আসে নাই, সেটা হচ্ছে ধরো রিমোট জব। এটা আসলে না দিলেও সমস্যা নাই, এখন কিন্তু দেশে বসে তুমি দেশের বাইরেও রিমোট জব ওই ফ্রিল্যান্সিং এর মতোই, বাট ফ্রিল্যান্সিং তো হচ্ছে তুমি বিট করলে কাজ পাবা, আর এটা হচ্ছে একটা ফুল টাইম জব, বাট তোমার অফিসটা বাংলাদেশে না, দেশের বাইরে। যেমন আমি এখন অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে তাদের সাথে কাজ করছি, তো সেক্ষেত্রে আমার অফিসটা হচ্ছে কি অস্ট্রেলিয়াতেই আছে, বাট আমি বাংলাদেশে বসে কাজ করছি। তো আমার এটা ফ্রিল্যান্সিং না যে আমি কাজ এই মাসে যদি কাজ না থাকে আমাকে টাকা দিবে, এই টাইপের না। সবসময় সে আমাকে মান্থলি একটা পেমেন্ট করতে হয়। তো এই টাইপের রিমোট জবের সুযোগ রয়েছে এখন। আচ্ছা এটা তো বিশাল চ্যাপ্টার, মানে এখানে থিওরি বেশি আসলে কথাবার্তা বলার। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যেটা একদম শুরুতে আমরা W3C কি বুঝায় একটা অতি সংক্ষিপ্ত দেখেছিলাম, তো তারা হচ্ছে এখানে রুলস গুলো বর্ণনা করা আছে। তো তাদের ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস পাবা, তো ওইখানে তুমি তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলেই সে চেকে যখন ক্লিক করবা সে তোমাকে বলে দিবে যে এখানে অমুক অমুক জিনিস মিসিং আছে, এই জিনিসগুলো ইমপ্রুভ করা লাগবে, এই যে ভ্যালিডেটেড এরর পেজ কি কি মিসিং আছে এই জিনিসগুলা সে ভ্যালিডেশন করে তোমাকে একটা রিপোর্ট দিয়ে দিবে। তো এটা তোমার আসতে পারে, যেমন দেখো এখানে ভ্যালিডেটর থেকে কোড ভ্যালিডেশন করা যাবে, এখানে সরাসরি কোডিং দিয়ে বা কোডিং ফাইল আপলোড, দেখো ফাইল আপলোডের অপশন আছে, ডিরেক্ট ইনপুট আছে, মানে এখানে লিখেও তুমি করতে পারবা, তোমার ওয়েবসাইট বানানো আছে ওয়েবসাইট অ্যাড্রেস দিলেও করতে পারবা, অথবা কি ফাইল আপলোড, তিনটা ওয়েতে তুমি কি ভ্যালিডেশন করতে পারবা। যদি কোনো ভুল থাকে, কতগুলো ভুল আছে কোথায় ভুল আছে সেগুলো সব ও বলে দিবে যে ওর স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। তো এটা পরীক্ষাতে আসতে পারে হয়তো। এটার কারণ কি দেখছো, এই জিনিসগুলো আমি একদম শুরুতেই এমনিতে মুখে বলেছিলাম, তো এই জিনিসগুলোই তোমার এখানে লিখে আছে। তারপর ইউআরএল নিয়ে যেটা বলেছিলাম যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তো এরকম তোমার এক্সামে চলে আসতে পারে যে ইউআরএল এর বিভিন্ন অংশ বর্ণনা করো। তাহলে ইউআরএল এর বিভিন্ন অংশ কি কি অংশ আছে দেখো তো, এটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত চলে আসতে পারে যে ইউআরএল এর কয়টি অংশ আছে, তখন তুমি বলবো যে তিনটা অংশ আছে। কি কি? এক নাম্বার হচ্ছে কি প্রোটোকল, দুই নাম্বার হচ্ছে ডোমেইন, তিন নাম্বারে কি পাথ। প্রোটোকল কি? তোমার প্রোটোকল দুই ধরনের, এসটিটিপি দুই ধরনের না, এটা কয়েক ধরনের হয়, এটা একটু পরে আসবো। তো এসটিটিপি এসটিটিপিএস এগুলোর মধ্যে পার্থক্য এরকমও চলে আসতে পারে, এসটিটিপি আর এসটিটিপিএস এই দুইটার মধ্যে পার্থক্য কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে কি সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এখানে যে ডেটাটা তুমি পাস করবা এটা হচ্ছে কি একটা এনক্রিপ্টেড হয়ে যাবে, সার্ভারের কাছে যাওয়ার আগে কি হয়ে যাবে, এনক্রিপ্টেড হয়ে যাবে। তাহলে মাঝখান দিয়ে যদি কেউ মিডলম্যান যদি চেক করে সে এনক্রিপ্টেড ডেটা পাবে, সে এই ডেটা নিয়ে কিছুই করতে পারবে না। তো তাহলে তিনটা পার্ট আছে, তোমরা যে educity.com.bd দেখো এটা মূলত ডোমেনের নাম, এবার স্ল্যাশ দিয়ে যে কোর্স, তারপর হচ্ছে ধরো ওয়েব ডিজাইন, ম্যাথ, এরকম বিভিন্ন অ্যাড্রেস দেখো না, এগুলাকে বলা হয় পাথ। আর শুরুতে হচ্ছে কি একটা প্রোটোকল থাকে। এই দেখো এখন প্রোটোকলের এগুলা বর্ণনা আছে কয় ধরনের, যে এইচটিটিপি, এইচটিটিপিএস, মেইল টু, এফটিপি, টেলনেট, এগুলো হচ্ছে কি কয়েক ধরনের প্রোটোকল রয়েছে। দেখো এখানে বলা আছে। তো এইচটিটিপি বা এইচটিটিপিএস যেটা একটু আগে বললাম যে সিকিউর, দেখছো এইচটিটিপিএস হলো হচ্ছে কি হয় সিকিউর, মানে তোমাকে এখানে একটা কি এসএসএল ইনস্টল করা থাকতে হবে। এসএসএল কি জিনিস? সিকিউর সকেট লেয়ার, যা কি করে ক্লায়েন্ট কম্পিউটার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগের সময় ডাটাকে এনক্রিপ্ট করে। যেটা একটু আগে আমি বললাম যে তোমার পিসি যেটা, এটা হচ্ছে ধরো তোমার পিসি, তো তোমার পিসির সাথে আমাদের একটা সার্ভার আছে যেখানে তুমি এডুসিটি লেখার সাথে সাথে এই সার্ভারে যায়, তো যাওয়ার সময় আমাদের এডুসিটি ডাটাগুলো কিন্তু এইচটিটিপিএস করা।
তো যাওয়ার সময় এটা এনক্রিপ্ট হয়ে যায়। এখানে এনক্রিপ্ট হয়ে যাওয়াতে এই ডাটাগুলো যাওয়ার সময় যদি কেউ আমার ডাটাটা পেয়েও যায়, তারপরেও সে কি ওইটা পড়তে পারবে না, কারণ এটা ডিক্রিপ্ট সে করতে পারবে না। ডিক্রিপ্ট হবে হচ্ছে কি সার্ভারে গিয়ে। তো এই জন্য এটাকে HTTPS বলে। যেগুলো HTTPS ছাড়া সাইট দেখবা যে ওগুলা যদি তোমরা ব্রাউজার থেকে ইউজ করতে চাও, ভিজিট করতে চাও, দেখবা যে ওয়ার্নিং দিবে। মাঝে মধ্যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সাইটেও দেখবা যে ওয়ার্নিং দিবে বিভিন্ন জায়গায়, কারণ অনেক জায়গায় HTTPS ইউজ করার নাই। তো এটা আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রোটোকল কি জিনিস। এটা দিয়েও একটা কোয়েশ্চেন চলে আসতে পারে যে তখন তুমি প্রোটোকল কয় ধরনের হয়, এই যে এটা এগুলা লিখে দিবা, লিখে প্রতিটা সম্পর্কে এক লাইন করে তুমি দিয়ে দিবা। ঠিক আছে? তারপর হচ্ছে কি ডোমেন, যে আমাদের কি ডোমেনের ইউআরএল এর 3টা পার্ট ছিল না? প্রথমটা তো ছিল কি তোমার প্রোটোকল ছিল, এরপর ডোমেন, এরপর পাথ। তো প্রোটোকল তো আমরা আলোচনা করেছি, এরপর ডোমেন, এরপর কি পাথ। তো ডোমেন হচ্ছে কি ডোমেনের নামটা। এখন এই ডোমেন নিয়ে যদি কথা বলে এখানে অনেক কথা বলা যায়, এখন এগুলো বলবো কিনা। ধরো তোমার ডোমেনের যে এটা আছে, এটা হচ্ছে একটা নাম, ডোমেনের নাম। ডোমেনের নামের শেষে কিন্তু তোমরা কিছু জিনিস দেখো এরকম, এই যে .com, .org, .net, তাই না? আবার BTEB.gov.bd, এই ধরনের জিনিসগুলো দেখো, এগুলাকে বলা হয় TLD। এগুলোকে কি বলা হয়? টপ লেভেল ডোমেন। অর্থাৎ একটা ডোমেনের নামের শেষে যেটা থাকে এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, এটা TLD বলা হয় থাকে। তো এটা দেখে তুমি ডোমেনের মানে ওই অর্গানাইজেশন সম্পর্কে অথবা এই ডোমেনটা সম্পর্কে অনেকখানি ধারণা পেয়ে যাও। যেমন ধরো .com মানে হচ্ছে কি কমার্শিয়াল, .com কি কমার্শিয়াল, .org মানে অর্গানাইজেশন, .net মানে নেটওয়ার্ক, নেটওয়ার্কিং সাইট। তো এখন যদিও মানুষজন হচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী করে থাকে, তবে এইসব জিনিসগুলো স্পেশালাইজ যাদের অর্গানাইজেশন ছাড়া আসলে কেউ ইউজ করে না। ধরো তুমি চাইলেও তোমার নাম দিয়ে অর্গানাইজেশন দিয়ে করবা না, কারণ একটা অর্গানাইজেশন হইলে সে .orgটা নিবে। ঠিক আছে? কিন্তু .comটা এখন কমন ডোমেন হয়ে গেছে। এখন যে কোনো কিছু মানুষের নামের ক্ষেত্রে, যেমন আমার নিজেরই রিয়াজুস.com আছে, কারণ এটা হচ্ছে এখন কি জেনারেল ডোমেন হয়ে গেছে। তো .net এটাও অলরেডি এখন কমন ডোমেন হয়ে গেছে। এগুলো তোমরা গুগলে সার্চ দিলেই এইসব ইনফরমেশন গুলো পাওয়া। তাহলে হচ্ছে কি ডোমেন কি জিনিস এটা আমরা আশা করছি কিছুটা সংক্ষেপে হলেও বুঝতে পেরেছি। এবার সাবডোমেন কি? তাই ডোমেনের মধ্যেই আরেকটা মানে আরেকটা যদি শুরুতে যদি অতিরিক্ত কোনো একটা অংশ থাকে, অর্থাৎ ধরো তোমার ধরো যেমন এটা যে google.com, এটা হচ্ছে কি মেইন ডোমেন। আর mail.google.com এটা হচ্ছে কি আমরা যে জিমেইল চালাই না, ও জিমেইলটা। তো মেইল দেওয়াতে সে কি করছে, তখন আমাকে কি মেইলে নিয়ে যাবে, মানে এটা দিয়ে এটাও একটা ডোমেন। এটাও একটা ডোমেন। এটা কার আন্ডারে আছে? google.com এর আন্ডারে। এই জন্য এটাকে বলা হয় কি সাবডোমেন। বুঝতে পারছো? যে মেইন ডোমেনের আগে যদি আমরা কিছু একটা দিয়ে আরেকটা ডোমেন ক্রিয়েট করি, ওটাকে বলা হয় সাবডোমেন। দুইটাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এটার সাথে। মানে এটা এই সাবডোমেন যখন হিট করবে, সে মেইন ডোমেনে যাওয়ার তার দরকার নেই। সেই সাবডোমেনটা তুমি একদম ডিফারেন্ট সার্ভারেও রাখতে পারবে, আইপি সেপারেট করে। এই দেখো লিখা আছে যে সাবডোমেনকেও আমরা মেইন ডোমেন হিসাবে কি ডোমেন হিসাবে বিবেচনা, মেইন ডোমেন না ডোমেন হিসাবে বিবেচনা করব। তাহলে ডোমেন কি জিনিস আশা করছি বুঝতে পেরেছো। এরপর পাথ। পাথ তো কি পরের অ্যাড্রেসটা, যে তোমার অ্যাপ্লিকেশনের ভিতরে ডোমেইন দেওয়ার সাথে সাথে তোমার সার্ভারের ডেটা চলে আসবে। আসার পরে আবার কোন কোন ইউআরএল আছে, পাথ আছে, সেগুলো অনুযায়ী সেই দেখো নির্দিষ্ট ঠিকানায় পেজ বা ফাইলকে নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন /কোর্স লিখবা, তখন হচ্ছে কি কোর্সের পেজটা আসবে। তো যখন যে পেজটা লিখবা /লগইন দিলে কি আসে? লগইন আসে। তার মানে আমি ইন্টারনালি লগইন নামে একটা পেজ বানিয়ে রেখেছি। তুমি যদি /লগইন দাও অথবা লগইন বাটনে ক্লিক করো, ইন্টারনালি কি সে একটা পাথে যায়, তো ওই পাথটাই আসে। ঠিক আছে? তো এই তাহলে ইউআরএল কিভাবে কাজ করে? তাহলে তোমরা যে ব্রাউজারটা চালাও, এই ব্রাউজারের ভিতরে উপর একটা অ্যাড্রেস বার আছে, তাই না? এখানে একটা তোমরা অ্যাড্রেস লিখো, www.google.com। তোমরা যে অ্যাড্রেসটা লিখছো, লিখার সাথে সাথে সে কি করছে, এই অ্যাড্রেসটা তো আসলে কোনো সার্ভারে ডিরেক্টলি ওইভাবে চিনবে না। সে হচ্ছে কি একটা সার্ভারে চিনে হচ্ছে তার আইপি। সার্ভারের ভিতরে কিছু আইপি আছে। তোমরা আইপি কি জিনিস এগুলো তোমরা নেটওয়ার্কিং এ যখন যাবা, তখন তোমরা এগুলো আরো ইন ডেপথ জানবা। জাস্ট এখন ভিজুয়ালাইজ করো যে এখানে একটা সার্ভার আছে, এটার মধ্যে হচ্ছে আমার পুরো একটা সিস্টেম আছে। তো এটা হচ্ছে তোমার পিসি। এটা কার পিসি? তোমার পিসি, তোমার মোবাইল। তুমি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে educity.com.bd লিখলা।
লিখার সাথে সাথে educity.com.bd দিয়ে সে চিনবে না কিছু, সে এবার ডিএনএস নামে একটা সার্ভিস আছে সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে যে educity.com.bd এর আন্ডারে কোন আইপিটা আছে, সে এবার ওই আইপিটা দেখবে, আইপিটা দেখে আইপি অ্যাড্রেসের মাধ্যমে এবার আইপি অ্যাড্রেসে যখন হিট করবে তখন এই সার্ভারে চলে আসবে রিকোয়েস্টটা, এরপর সার্ভার থেকে কি করবে তোমাকে একটা রেসপন্স দিয়ে দিবে। তো সে বারবার ওই ডিএনএস এর কাছে যাবে না, ডিএনএস থেকে মূলত আসতেছে, ডিএনএস এর কাছে সে কি করবে, বারবার যাবে না, একবার আসার পর সে ক্যাশ করে ফেলে আইপিটা, তখন সে বারবার ডিরেক্ট পাঠাই দিবে, সে আর ডিএনএস এর কাছে বারবার যাবে না। এগুলো হচ্ছে তোমার আলাদা ডিএনএস সার্ভার আছে, ওইটার মধ্যে হচ্ছে এগুলা স্টোর করা থাকে সবার নামগুলো আইপি গুলা সহ, তো কেশিং করা থাকে। এই জিনিসগুলো তোমরা নেটওয়ার্কিং এ যখন দেবো তখন আরো বিস্তারিত জানতে পারবা। আবার তুমি হচ্ছে কি করছো, একটা সার্ভারের আইপি ডিরেক্ট জানো, তাহলে তুমি কি করবা, ব্রাউজারে ডিরেক্ট যদি আইপিটা হিট করে দাও যে 192.192 দিয়ে এভাবে যদি আইপিটা দিয়ে দাও, দেখবে যে সরাসরি সাইটটা চলে আসতেছে। তাহলে হচ্ছে কি তখন আর ডিএনএস এর কাজ নাই, তখন হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে আইপি দিয়ে সার্ভারের ডাটাটা চলে আসবে। ওইটাই বলা আছে, দেখো ইউআরএল কিভাবে কাজ করে, যে কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওয়্যার কোনো ডোমেইন নেমকে বুঝতে পারে না, একটি নেটওয়ার্ক অ্যাড্রেস, এটি নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস বুঝে, মানে একটা কম্পিউটার বা কি নেটওয়ার্ক কি বুঝে, শুধুমাত্র আইপি অ্যাড্রেস কে বুঝে। তাই প্রত্যেক ডোমেইন নেমের সাথে একটি করে আইপি অ্যাড্রেস থাকে, যত ডোমেইন দেখবা ইন্টারনালি এগুলো প্রত্যেকের সাথে কি করে একটা করে আইপি অ্যাড্রেস থাকে। তো ডোমেইন নেম ব্যবহার না করে শুধুমাত্র কি আইপি অ্যাড্রেস দিয়েও সরাসরি ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায়, প্রবেশ করা যায়। তাহলে ডোমেইন নেম বা ইউআরএল কে আইপি অ্যাড্রেসে পরিণত করার জন্য আমাদের ব্রাউজারগুলো ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নামে একটি সার্ভিস পরিষেবা মানে সার্ভিস ব্যবহার করে থাকে। যেটা বললাম যে তুমি ডোমেইনের নামটা লিখে হিট এন্টার দেওয়ার সাথে সাথে সে ডিএনএস এর কাছে চলে যাবে, ওইখান থেকে মূলত সে এবার আইপি অ্যাড্রেসটা বের করে ওই সার্ভারে হিট করবে। মানে এটা যদি আমি সহজভাবে বলি, এর মাঝে অনেকগুলো লেয়ার আছে আরো, তো ওগুলা তুমি নেটওয়ার্কিং এ যখন যাবা তখন এগুলা নিয়ে আরো বুঝবা। তাহলে আমি এতক্ষণ যতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, তোমরা এগুলা পড়লে অনেকখানি আইডিয়া পেয়ে যাবে এই চ্যাপ্টার সম্পর্কে। আশা করছি তেমন কিছু বাদ যায় নাই, অনেক কিছুই আলোচনা হয়ে গেছে। তো এটা একটু দেখো, এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে আজকে। আচ্ছা, এখন হচ্ছে ইউআই ইউএক্স এন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মূলত ওয়েব ডিজাইনের এতক্ষণ হচ্ছে কি আমরা সেক্টর সম্পর্কে জানলাম, অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। এখন আসছে আমাদের মেইন মানে বইয়ের মধ্যে আমরা ঢুকছি, যেখানে একটু একটু জানবো আমরা টেকনিক্যাল বিষয়গুলো। ইউআই ইউএক্স নিয়ে আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেললাম, তো এটা হচ্ছে ভুল আসছে, এটা ইউআই। ইউআই এর পূর্ণরূপ কি, ইউজার ইন্টারফেস। তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহারকারী মানে ইউজার যে ডিজাইন দেখতে পায় সেটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস। অর্থাৎ ফর এক্সাম্পল তুমি যে এখন আমাদের লাইভটা দেখছো, যে আমাদের তুমি যে ফেসবুকে দেখছো, এটাই হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। আর ইউএক্সটা হচ্ছে কি লাইভ বাটনটা কোন জায়গায় আছে, কমেন্টের একটা যে আইকন আছে এটা কোন জায়গায় আছে, তারপর লাইক করার আইকনটা কোথায় আছে, রিয়েকশনের যে আইকনটা, এটা যদি ওইখানে না থেকে যদি কিছু একটার ভিতরে থাকতো তুমি তো খুঁজে পেতা না। তো এই জিনিসগুলোকেই বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। তো এটা কোন জায়গায় হলে ভালো হয়, মানে ইউজারের ডিমান্ড রিকোয়ারমেন্টসটাকে প্রাধান্য দেয়, চাহিদাটাকে প্রাধান্য দেয়, তাদের সাইকোলজি রিসার্চ করে তারা অনেক। ইউএক্স এর ক্ষেত্রে মূলত সাইকোলজিটা কাজ করে বেশি, যে মানুষ কিভাবে রিড করে। যেমন মানুষ ভার্টিক্যালি বেশি রিড করে, তুমি দেখবা কোন একটা সাইট তুমি সারাদিন স্ক্রল করতে পারো, কিন্তু ডান দিকে যদি স্ক্রলটা দিত তাহলে কি হতো, এইভাবে সারাদিন করতে এভাবে কিন্তু সহজে বিরক্ত লাগতো, মানে হাতে ব্যথা হয়ে যেত। তাহলে এটা সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখছে যে না, এইভাবে স্ক্রল করলে এটা কোনো সমস্যা হয় না, মানে হাতে মানে ধরো ক্লান্তি কাজ করে না, সারাদিন স্ক্রল করতে পারো, তোমরা সারাদিন চালাও না। এটা তো একটা সাইকোলজিক্যাল বিষয়, এই জিনিসগুলোই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো? তো ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আলাদা পড়াশোনা আছে। তাহলে তোমাদের এক্সামের পার্সপেক্টিভে বললে জাস্ট এক্সামে আসলো কি ইউআই কি জিনিস, ইউএক্স কি জিনিস বলো, তাহলে তুমি এইভাবে লিখে দিলা, ঠিক আছে? তো এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন কি, ডট এইচটিএমএল লিখা যায় অথবা ডট এইচটিএম থাকে। আর এক্সএমএল কি, এক্সএমএল এর মিনিংটা দেখো, এটা হচ্ছে কি এইচটিএমএল এর মতোই মার্কআপ, তবে এটার কাজ ভিন্ন। এটা হচ্ছে আসলে ডেটা নিয়ে কাজ করে, এটাকে অনেকে ডেটাবেজও ছোটখাটো ডেটাবেজ বলা হয় থাকে, মানে এটা একটা স্ট্রাকচার ডেটা রাখতে পারে এক্সএমএল এর মধ্যে, তুমি ডেটাকে এক্সপোর্ট করে এক্সএমএল এ রাখতে পারবা। যেমন ধরো সাইট ম্যাপ, বিভিন্ন সাইটে যেমন আমাদের এডুসিটির কতগুলা লিংক আছে, এগুলো সব আমাদের একটা এক্সএমএল ফাইলের মধ্যে আছে, ওইটা থেকে এসইও
সে হচ্ছে কি ক্রলিং করে এগুলো পড়তে পারে। তো এই কাজগুলো এক্সএমএল এর মধ্যে এক্সএমএল দিয়ে বেশি হয়ে থাকে আর কি, ফাইল মানে ডেটা রিলেটেড কাজগুলো বেশি থাকে। এটা কোনো ডিজাইনের ক্ষেত্রে তেমন বেশি লাগে না। আবার অ্যান্ড্রয়েড নিয়ে যারা কাজ করে ওদেরও দেখবে যে এক্সএমএল ফাইল নিয়ে অনেক কাজ হয় এখানে। তো ইউআই ইউএক্স ডিজাইন এটা একই জিনিস, এখানে আর সেকেন্ড টাইম বলার কিছু নাই। তো ইউআই কি জিনিস, ইউএক্স কি জিনিস, এটা তোমরা দেখো আলোচনা করেছি আমি অলরেডি, যে ইউআই তে ভিজুয়াল ডিজাইন গুলা দেখে, সে কালার গুলা দেখে, গ্রাফিক ডিজাইন গুলা দেখে, লেআউট গুলা দেখে, টাইপোগ্রাফি মানে তোমার ফন্ট গুলা কেমন হবে। তুমি দেখবা ফন্ট কিন্তু হাজার হাজার ধরনের ফন্ট আছে। এখন কোন ফন্টটা সুন্দর, তোমরাও নিজেরাও কিন্তু পার্সোনালি মোবাইলে দেখবা এক একজন এক এক ফন্ট ইউজ করে, তো তার যার কাছে যেটা সুন্দর হয়। কিন্তু আমরা ওয়েবসাইটে দেখবা যে একটা স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করে, তো ওইটা ইউজ না করে, যেমন ধরো ইংলিশের ক্ষেত্রে আমি তো চাইলে টাইমস নিউ রোমান ইউজ করতাম, কিন্তু আমরা কিন্তু টাইমস নিউ রোমান করি না। পপিন্স ফন্ট আছে, এরকম অনেক ধরনের ফন্ট আছে, রোবোটো ফন্ট আছে। তো এই ধরনের কোন ফন্টটা বর্তমান ট্রেন্ডে আছে অথবা দেখতে সুন্দর, মানুষজনের ওপিনিয়ন দেখে তারা অনেকেই ডিসাইড করে যে না এই ফন্টটা ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি মানে ফন্টের ডিজাইনটা মানুষের যেটা দেখবে ওটা হচ্ছে ইউজার ইন্টারফেসে থাকে। আর ইউজার এক্সপিরিয়েন্সে কি থাকে, ইন্টারাকশন ডিজাইন, ইউজারকে রিসার্চ করা, যেটা বললাম যে ইউজার আসলে কি চায় তাদের সাইকোলজি রিসার্চ করা, তাদেরকে বিভিন্ন ভাবে ধরো এরা এরা যে আমরা তো এগুলো জাস্ট অনেক পরে পাই আসলে জিনিসগুলা, কিন্তু যারা উন্নত দেশগুলোতে মূলত এগুলো এক্সপেরিমেন্ট হয়ে যায় আগে, তো আমরা হচ্ছে সেই রেজাল্টটা পাই আরো ধরো 2-4 বছর পরে আর কি। তো তারাই রিসার্চ করে বলে দেয় যে এইভাবে এইভাবে করো, তখন আমরা যা এইভাবে কাজ করি। তারপর হচ্ছে কি ওয়্যার ফ্রেম এন্ড প্রোটোটাইপ, যে কোন জায়গায় একটা বাটন হবে, কোন জায়গায় একটা স্লাইডার হবে, কোন জায়গায় তোমার ধরো কি বলে একটা সেকশন হবে, কোন জায়গায় প্যারাগ্রাফ হবে, কয়টা সেকশন হবে, এই জিনিসগুলো ওয়্যার ফ্রেম করে হচ্ছে কি ইউএক্স এর মধ্যে। এবার ওই ওয়্যার ফ্রেম অনুযায়ী ডিজাইন, কোন কালার ইউজ করবা, তুমি কি রেড কালার ইউজ করবা না ব্লু কালার ইউজ করবা না গ্রে কালার ইউজ করবা, ওগুলা চলে যাবে কোথায়, লেআউটের এখানে, মানে ইউআই এর মধ্যে চলে যাবে। তো ইনফরমেশন আর্কিটেকচার তো অ্যাটলিস্ট হচ্ছে কি তোমরা আশা করছি বুঝছো, এখানে তেমন না বুঝার কিছু নেই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে রেস্টুরেন্ট দিয়ে, যে তুমি একটা রেস্টুরেন্টে গেলা কফি খাওয়ার জন্য। তো কফি খাওয়ার জন্য গেলা, ওইখানে তোমার রেস্টুরেন্ট অনেক ঝকঝকে তক্ত অনেক সুন্দর। তো সেটা হচ্ছে কি ইউজার ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেসটা অনেক সুন্দর। এরপর তোমরা কি করলা, চেয়ারে বসলা, চেয়ারও সুন্দর, সবকিছু সুন্দর, না চেয়ারটি দেখতে সুন্দর হলেও বসে আরাম লাগলো না, তার মানে কি এটার ইউএক্স খারাপ। ইউজার ইন্টারফেস ভালো কিন্তু কি ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আবার কফি খেলা কিন্তু কি কফির স্বাদ ভালো লাগলো না, তাহলে কি হলো, এটার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, মানে দেখতে আউটপুট বাইরে ফিটফাট, ভিতরে ভালো না আর কি। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সেম, তোমার অ্যাপটা দেখতে অনেক সুন্দর কিন্তু ক্লিক করলে আসতে অনেক সময় লাগে, অথবা এদিকে ইন্টারফেস ক্লিক করলে ওইদিকে চলে যায়, অ্যানিমেশনের প্রবলেম। তো এগুলো হচ্ছে কি তখন তোমরা বলো যে এটা বাজে এক্সপিরিয়েন্স, তো মানে আমার খুব বাজে লাগছে আপনাদের অ্যাপটা আপনাদের সাইটটা, তখন ওইটা হচ্ছে ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স বলে। কিন্তু সাইটের ডিজাইন সুন্দর, ওটা হচ্ছে কি গুড ইউজার ইন্টারফেস। তো এটা এরকম আসতে পারে যে ইউআই ইউএক্স এর বাস্তবিক উদাহরণ লিখো, তখন এরকম একটা উদাহরণ দিয়ে দিলা। এরপর আসো কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ কে। এখন তোমরা যে ওয়েবসাইট গুলো দেখো, মূলত ওয়েবসাইটে মেইন যে ল্যাঙ্গুয়েজটা আছে মানে ওইটার আন্ডারে মূলত যা অন্যগুলা চলে আর কি, মার্কআপের আন্ডারে বাকি জিনিসগুলা চলে, যে ব্রাউজারের মাধ্যমে সংজ্ঞায়িত করতে বিভিন্ন ট্যাগ, অর্থাৎ মার্কআপ হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে ওইটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এটা কোনো প্রোগ্রামিং নেই, এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা, অনেকে দেখবে আবার এইচটিএমএল কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে ফেলবে না, এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে বহুল ব্যবহৃতর মধ্যে কি এইচটিএমএলটাই সবচেয়ে বেশি হয় মার্কআপ হিসেবে। আর এক্সএমএল গুলো যেটা বললাম ডেটা রিলেটেড কাজ হয়, এক্সএসটিএমএল এসজিএমএল এগুলো আগে ইউজ হইতো, এখন ইউজ এগুলো ধরো ইউজটা কমে গেছে আর কি, এখন ম্যাক্সিমাম জায়গায় এগুলা ইউজ হয় বেশি। তো কিছু কিছু লিগেসি অ্যাপ্লিকেশনে এখন এইসব জিনিসগুলো আছে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি এইচটিএমএল আর এক্সএমএল। তো অবশ্যই এইচটিএমএল আর এক্সএমএল, এইচটিএমএলটাতে তোমরা ডিরেক্ট কাজ করবে আর কি, এক্সএমএলটাতে ডেটা নিয়ে কাজ হয় বেশি। তো HTML আর HTML5 কি, HTML আর HTML5 আসলে কিছুই না, নরমাল মানে HTML পুরান ভার্সন গুলোকে HTML বলে, আর নতুন ভার্সন হচ্ছে HTML5 ভার্সন 5। এটা রিলিজ হয়েছে সম্ভবত 2008 সালে, 2000 হ্যাঁ ঠিক আছে 2008 সালে HTML5 রিলিজ হয়। ও তখন থেকে মানে HTML5 এ আমরা কাজ করি আর কি। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, কিছুই না, জাস্ট HTML4 এ কিছু ট্যাগ ছিল, HTML5 এ গিয়ে নতুন নতুন আরো অনেকগুলো ট্যাগ আসছে, মানে আরো সহজ হয়েছে
যেটা ধরো HTML5 এগুলো পার্থক্য মনে হয় আমি রেখেছি সামনে, তো ওগুলা দেখতে পারবা দুইটার পার্থক্য কি। তো HTML এ ধরো অনেকগুলা ট্যাগ আছে যেগুলা ধরো তুমি অনেক কিছু ডিপ দিয়ে সব করা লাগতো। তো HTML5 আসার পরে নতুন নতুন কিছু ট্যাগ আসছে যেগুলোর কারণে এখন এসইও করতে গেলে ওই ক্রোলাররা রোবটরা কিন্তু তোমার সাইটটাকে স্ক্যান করে, স্ক্যান করার পরে ওই ট্যাগ গুলা বুঝে সে রিড করে, কারণ এগুলো তো একটা স্ট্যান্ডার্ড ট্যাগ, এটা তো তুমি তোমার বানানো না। তো যার কারণে সে ওগুলা রিড করে বুঝতে পারে যে এটা হেড সেকশন, এটা ফুটার সেকশন, সে বুঝতে পারে, এগুলো আসবে সামনে। তাহলে তোমার এক্সামে আসলে HTML কে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে দিবা, যে মার্কআপ ট্যাগের মাধ্যমে কি ব্যবহার করে ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার বা কাঠামো তৈরি করা হয়। তো অনেকগুলো থাকলেও কি HTML আসলে বেশি ইউজ হয়। তো HTML এক্সটেনশন কি এটা আমরা একটু আগেও জানছি। তো এখানে দেখো এটা হচ্ছে HTML4, মানে HTML5 এর আগে যেটা ছিল 4 এর একটা এক্সাম্পল। তো 4 এর মধ্যে ডক টাইপটা অনেক বড় ছিল, এটা পুরো থাকতো, এখন কিন্তু 5 এটা শর্টকাট হয়ে গেছে। কিভাবে? যে 5 এ শুধু HTML লিখলেই হয়, সে বুঝে যায় যে এটা HTML5, আর কোনো পার্থক্য নাই। আর কিছু ট্যাগ আসছে যেমন এখানে ডিপ, আর HTML5 এ কি ডিপ তো আছে, পাশাপাশি দেখুন অন্যান্য কিছু ট্যাগ আসছে, হেডার, সেকশন, এগুলা। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা থাকবে আরো। তো তোমরা কি বুঝতে পারছো আমার কথা? একটু জানাও, কমেন্টে জানাও, কেউ কি যদি না বুঝো জানাও, বুঝলেও জানাও। তো HTML ট্যাগের কাজ কি? HTML ট্যাগের কাজ হচ্ছে মূলত যে এই পুরো পেজটা যে তোমার আসলে HTML, এটা একদম পেজের শুরুতে বলে দিতে হবে, দেখো HTML শুরু, HTML শেষ, এরপর গিয়ে তুমি HTML এর জিনিসপাতি লিখবা বাকি ট্যাগ গুলা। কিন্তু তোমার যদি HTML না লেখো তাহলে তো আর বুঝবে না। তো এটাই হচ্ছে HTML এর ট্যাগ। তো HTML এর সর্বশেষ ভার্সন 5, যেটা আমি মুখে অলরেডি ধরো, আমি তো এগুলো জানি বিষয়গুলো, আমি মুখেই আলোচনা করছি, তোমরা শুধু এক্সামের জন্য এগুলা দেখবা, ঠিক আছে? তো ইমেজ ট্যাগ কি? তোমরা ওয়েবসাইটে যে আমাদের ধরো বিভিন্ন ব্যানার দেখো, ওয়েবসাইটে যে আমাদের কোর্সের ছবিগুলো দেখো না, ওইটা মূলত আমরা আইএমজি ট্যাগ, এই ট্যাগটার মাধ্যমে আমরা ইউজ করি। যে আইএমজি দিয়ে এসআরসি মানে সোর্স, কোথা থেকে আসবে, সোর্সটা আমি বলে দেই, ইমেজটা সোর্সটা বলে দেই। আর এএলটিটার কাজ কি? অল্টার, মানে এটা হচ্ছে কি, ওই ইমেজটা যদি কোনো কারণে সার্ভারে ধরো অনেক সময় কি স্লো কাজ করে, তখন ইমেজটা লোড হতে পারে না। লোড না হলে দেখবা যে ইমেজগুলো এরকম ব্রোকেন অবস্থায় থাকে তোমাদের সাইটে, বিভিন্ন সাইটে ব্রোকেন থাকলে দেখবে যে এক কর্নারে ছোট্ট করে ইমেজের একটা নামও দেখা যায়। ওই নামটা মূলত এএলটির মধ্যে যদি দাও, তাহলে ওই নামটা, যদি কোনো কারণে ইমেজ লোড না হয়, তাহলে নামটা ওইখানে দেখাবে অল্টারনেট হিসেবে। ওই ইমেজের জায়গায় তুমি এই নামটা দেখতে পারবা, টাইটেলটা। তাহলে পরীক্ষা তোমার ইমেজ ট্যাগ লিখো অথবা ইমেজ ট্যাগের কাজ কি লিখো, তখন তুমি বলবা যে ওয়েবসাইটে কোনো ছবি দেখানোর জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। তো তারপর ইমেজ ট্যাগের একটা ফরম্যাট এক্সাম্পল একটা দিয়ে দিবে, আইএমজি দিয়ে, এসআরসি দিয়ে, এগুলো সব ছোট হাতের, এখানে কোনো বড় হাতের কিছু লিখবা না, ঠিক আছে? কোডিং এ এখানে যা আছে সবই ছোট হাতের ট্যাগ HTML এ। তো এখানে যে আমি যেটা বলছি এগুলাই বলা আছে, ঠিক আছে? এরপর কি অ্যাঙ্কর ট্যাগটা কি? মূলত লিংক। তোমরা যে ওয়েবসাইট গুলোতে যাও না, তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও গেলে দেখবে উপরে যে একটা মেনু আছে, অনেকগুলো লিংক আছে। হোভার মানে মাউসটা নিলে, তোমাদের কার্সরটা নিলে দেখবে যে নিচে দিয়ে একটা এরকম আন্ডারলাইন টাইপের চলে আসে, এগুলাই মূলত অ্যাঙ্কর ট্যাগ। তো আন্ডারলাইন যে সবসময় আসবে বিষয়টা এমন না, মানে তোমাকে এক্সাম্পল বললাম আর কি, অনেক জায়গায় দেখবা যে হোভার করলে একটা আন্ডারলাইনের মতো আসে, ওগুলাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তাহলে অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি? লিংক করার জন্য। যেমন দেখো যে ভিজিট এক্সাম্পল ওয়েবসাইট, আমি এটা লিখলাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, তো এটাতে যখন তুমি ক্লিক করবা সাথে সাথে example.com এ নিয়ে যাবে। যেমন এখানে দেখো ভিজিট বিটিইবি লিখলাম আমি, তো এখানে ওয়েবসাইটের মধ্যে ভিজিট বিটিইবি লেখাটা আসবে, ওখানে ক্লিক করলে তোমাকে এই সাইটে নিয়ে চলে যাবে। তাহলে href মানে কি? হাইপার টেক্সট রেফারেন্স। এটা মূলত লিংক, এটা মূলত কি, লিংকটা তুমি href এর মধ্যে দিয়ে দিবা, আর এটা হচ্ছে কি তুমি যেটা ইউজারকে দেখাইতে চাচ্ছ ওইটা। তারপর দেখো সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজে 5টি ট্যাগের কাজগুলো লিখো, অথবা ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, টেবিল ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ। এভাবে তোমার এক্সামে কোনটা আসে তো বলা যায় না। তো তোমরা এগুলা যদি অনেক মানে আগে থেকে প্র্যাকটিস করে থাকো, এগুলো আসলে মুখস্থ করার কিছুই না। তুমি চোখ বন্ধ করলে তোমার কাছে চলে আসবে যে হ্যাঁ আমি তো কোড এইভাবে লিখছিলাম। মানে এইসব জিনিস, কোডিং এর জিনিসটা আসলে ভাই এগুলো মুখস্থর কোনো জিনিস না, ঠিক আছে? এগুলো মুখস্থর কিছু না, এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে যে এগুলো অটো মুখস্থ হয়ে গেছে। তো এগুলো তো আমাদের সময় তোমার এরকম সাবজেক্টে ছিলই না।
তো এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি শিখেছি। তো এগুলো প্র্যাকটিক্যালি শিখার এই জন্য তোমাদেরও সাবজেক্টটা দেখবে যে 3 ক্রেডিটের সাবজেক্ট, তোমরা এক্সামে দিচ্ছ মাত্র 1 ক্রেডিট, বাকি 2 ক্রেডিট তোমাদের কিন্তু কি প্র্যাকটিক্যালি ছিল। কিন্তু জানি না তোমাদের কি অবস্থা। তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্লিয়ার। এরপর হচ্ছে কি টেবিল ট্যাগ। আচ্ছা, টেবিল ট্যাগ কি হচ্ছে? টেবিলটা এগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস। এখন তোমার এক্সামে আসতে পারে টেবিলে, আমি তোমাকে এখন এক্সাম পার্সপেক্টিভে বলবো, টেবিলের উদাহরণ লিখো, এরকম আসতে পারে। আসলে তোমরা টেবিল লিখবা, এটা কোডটা হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে কিনা জানি না, পিসিতে দেখলে দেখতে পারবা ভালোভাবে। যে টেবিল ট্যাগ লিখবা, টেবিলের হেড লিখবা। টেবিল হেড কোনটা? এটাকে টেবিল হেড বলে, এটা হচ্ছে টিএইচ, এগুলো হচ্ছে টিডি। ঠিক আছে, এগুলো টিডি, এগুলোকে বলা হয় কি টিডি, আর এগুলো হচ্ছে কি টিএইচ। আর পুরোটাকে তুমি লিখবে কিসের আন্ডারে? টেবিলের আন্ডারে। এইভাবে টেবিল, টেবিলের একটা প্রথমে রো রো বানাতে হবে। প্রথমে হচ্ছে ধরো HTML5 অনুযায়ী যদি লিখো টিএইচ, টি হেড লিখে এটার ভিতরে একটা টেবিল রো বানাবা, টেবিল রো। এবার টেবিল রোর আন্ডারে গিয়ে তুমি একটা টেবিল হেড লিখবা, টিএইচ লিখে তুমি দিলে ধরো নাম, এই টিএইচটা শেষ করলা। তো এইভাবে বা টিআরটা শেষ হবে, এরপরে কি উপরে টিএইচটা শেষ হবে। এগুলো আসলে লিখে বোঝানোর কিছু না, এগুলো কোডিং এ হচ্ছে সুন্দরভাবে বোঝানো যায়। তাও তোমাদেরকে একটু দেখালাম একটা এক্সাম্পল। এরপর দেখো অডিও এবং ভিডিও ট্যাগ, মানে এগুলো সব ট্যাগ সেম, শুধু তুমি কাজগুলো মনে রাখবা। ঠিক আছে, ওই যত রকমের ট্যাগ আলোচনা করছি, একটা ট্যাগে সিনট্যাক্স জানা মানে সবগুলাই তুমি জানবা। এখন কি করবা? শুধু কোনটার কাজ কি এগুলো মাথায় রাখবা। আর এগুলো এত সুন্দর যে নামগুলো দেখলেই বোঝা যায়। দেখুন, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা টেবিল নাম শুনলে বোঝা যায় যে না, এটা টেবিল নিয়ে কাজ করবে। দেখলে এটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হয়তো বা তোমাদের এই ওয়ার্ডটা টার্মটা কি নতুন, এই হিসেবে এটা একটু মনে রাখবা। কিন্তু অনেক জিনিস আছে যেমন অডিও, এটার নাম শুনলে বোঝা যাচ্ছে যে কি এটার কাজই হবে অডিও প্লেয়ার। যেমন দেখো ডান পাশে আমি একটা প্লেয়ার অ্যাড করেছি, এই কোডের আউটপুট আর কি, এই কোডের আউটপুট হচ্ছে এটা। তো আমার অডিওটা নাই, এই জন্য এখানে ডিসেবল দেখাচ্ছে, কিন্তু থাকলে এখানে প্লেয়ারটা দেখাতো। তো অডিও টাইপটা বলে দিবা, এক্সটেনশনটা। তারপর ভিডিওর ক্ষেত্রে তোমরা যে বিভিন্ন জায়গায় ভিডিও প্লেয়ার দেখো, এই ভিডিও ট্যাগ দিয়ে মূলত ইউজ করো। তো এগুলো সবই HTML5 এর। কিন্তু ভিডিও ট্যাগ যদি কোয়েশ্চেন আসে অথবা কেউ জিজ্ঞেস করে অডিও ভিডিও গুলো কি HTML4 এ ছিল কিনা, বলবো যে না, এগুলো হচ্ছে HTML5 থেকে আসছে। তো এখানে দেখো কিছু বিষয় আছে, কন্ট্রোলস, অটোপ্লে, এটা এগুলোও আসতে পারে যে কন্ট্রোলস কি জিনিস, অটোপ্লে কি জিনিস। তো কন্ট্রোলস দিলে তোমার ধরো সাউন্ড বাড়ানো, তারপর হচ্ছে পজ করা, প্লে করা, এই জিনিসগুলো আসবে। আর যদি তুমি কন্ট্রোলটা ইউজ না করো তাহলে দেখবে যে সারাদিন ভিডিওটা চলবে, এটা তুমি কোনো কন্ট্রোল করতে পারবে না, মানে নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? তারপর অটোপ্লে যদি লিখে দাও তো ওয়েবসাইটে এটা লোড হওয়ার সাথে সাথে প্লে হওয়া শুরু হবে, তুমি মানে ক্লিক করে প্লে করা লাগবে না। আর যদি অটোপ্লে না দাও তাহলে দেখবে যে তোমাকে ক্লিক করা লাগবে। এটা আশা করি বুঝতে পারছো, বলে নাম দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয়, HTML এর এটাকে বলা হয় কি আমরা জানি ট্যাগ, আর এগুলোকে বলা হয় কি ট্যাগের এট্রিবিউট বলা হয়। তো এখানে অনেক সময় দেখবে এট্রিবিউট কি, এখানে কি এট্রিবিউট আছে কিনা একটু দেখি। এই দেখো কন্ট্রোলস এট্রিবিউট, দেখছো এট্রিবিউটের সাহায্যে অডিও ভিডিও। তাহলে এগুলো টার্ম গুলো তোমাকে জানা লাগবে, এগুলো জিজ্ঞেস করতে পারে যে কোনটা ট্যাগ কোনটা এট্রিবিউট। ট্যাগের ভিতরে যেগুলো থাকে যেমন এসআরসি, এটা একটা কি এট্রিবিউট, টাইপ এটা একটা এট্রিবিউট, এগুলো সবই এট্রিবিউট। আর এটা মেন যেটা থাকে লেস দেন দিয়ে, এটা হচ্ছে ট্যাগ। ক্লিয়ার? আচ্ছা, HTML5 এর একটা লেআউট, লেআউট ট্যাগ গুলো বর্ণনা করে এরকম আসতে পারে। এখন একটা লেআউট মানে একটা যে কোনো একটা ওয়েবসাইট, তোমরা যে আমাদের এডুসিটি সাইট দেখো না, প্রথমে কি থাকে? উপরে একটা মেনু থাকে, এরপর একটা দেখবা যে ব্যানার থাকে, তাই না? এরকম না, লেআউটটা একটু ডিফারেন্ট। তো এরপর হচ্ছে কি কোর্স গুলা থাকে এইভাবে। ঠিক আছে, প্রতিটা সেকশন ডিপার্টমেন্ট ওয়াইজ সেকশন থাকে, এরপর কোর্স গুলা থাকে। তো এটা হচ্ছে একটা লেআউট। তো এরকম একটা তুমি এক্সামে সহজ একটা লেআউট দিও, বেশি কঠিন করলে পরে আবার এক্সামে সময় পাবা না। তাহলে HTML5 এর লেআউট ট্যাগ গুলা কি কি দেখো, এখানে হেডার আছে, নেভিগেশন আছে, মেইন কন্টেন্ট আছে, এখানে একটা সাইড সাইড আছে, আর একটা কি ফুটার আছে, এটা হচ্ছে মেইন, এটা মনে রাখো। এরপর আমরা এগুলো ডিটেলস দেখবো একটু পরে। এই দেখো, এই কোডটা তোমরা হয়তোবা ক্লিয়ারলি বুঝবা না, এটা আমি নেক্সট পেজে একটু বড় করে রাখছি, তারপরে এখানে একটু দেখাই তোমাদেরকে, এটা দেখলেই বুঝবে আসলে এগুলো সহজ জিনিস। হেডার, হেডারে কি হয়? ওয়েবসাইটের হেডার তৈরি করা, মানে হেডার সেকশন দেখলে তুমি বুঝবে যে এটা নিশ্চয়ই হেডার, তো আজ ফুটারে থাকবে না। হেডার ফুটার তো বুঝো, যে হেডার মানে হচ্ছে উপরের অংশ, আর ফুটার মানে কি নিচের অংশ। হেড হেড মাথা কোথায় থাকে? আমার উপরে। হেডার সেকশন কোথায় থাকে? সবসময় উপরে থাকবে। তাহলে হচ্ছে কি ওয়েবসাইটে হেডার তৈরি করা হয়। আর ন্যাভ কি?
ন্যাব মানে হচ্ছে নেভিগেশন, নেভিগেশনের সংক্ষেপে ন্যাব লিখে আর কি। নেভিগেশন কি, তুমি কোথায় থেকে কোথায় যাবা, ন্যাব বার মানে মেনু বারটাকে নেভিগেশন বলে। আর সেকশন কি, যে কোনো সেকশন, সেকশন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট তুমি যখন ভিজিট করো ছোট ছোট বিভিন্ন সেকশন দেখো, ওগুলোই হচ্ছে আসলে সেকশন, মানে অংশ, একটা বিভিন্ন অংশ আর কি। আর আর্টিকেল ট্যাগ কি, আর্টিকেলের ট্যাগ হচ্ছে ধরো সেকশনের মধ্যে তুমি কোনো একটা আর্টিকেল লিখবা, তাইলে এটা ওই এসইওর কাজ, এগুলো কিন্তু এসইওর জন্য। আর অ্যাক্সেসিবিলিটি নামে একটা বিষয় আছে, যে ব্লাইন্ড, যারা ব্লাইন্ডরাও কিন্তু কম্পিউটার চালায়, যে চোখে দেখে না সেও কিন্তু কম্পিউটার চালায়, তখন সে, তাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তার জন্য ওই, মানে যে ডিভাইসের মাধ্যমে সে দেখবে ওগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, সরি অ্যাক্সেসিবিলিটির জন্য। তো এই কারণেই এই ট্যাগগুলো কিন্তু আসলে লাগে। তুমি হয়তো আলটিমেট এখন বুঝবা না এগুলার কাজ কি, দেখবা যে হেডারে লিখলেও তো সেম কাজ হয়, সেকশনে লিখলেও তো সেম আউটপুট, মানে এগুলোর সাথে কোনো আউটপুটের কোনো পার্থক্য পাবা না। কিন্তু এগুলা ওই ক্রলিং এর জন্য, অনেক কিছুর জন্য সামনে লাগবে, এগুলো সামনে আস্তে আস্তে। আসলে ওয়েব ডিজাইন এগুলা একদিনে শেখার কোনো কিছু না, এগুলো হচ্ছে একটা লার্নিং প্রসেস, কন্টিনিউ শিখবা শিখবা শিখবা, শিখতে শিখতে প্রতিনিয়ত শিখবা। যে আমি যত কথা বললাম, আমি একদিনে শিখি না এগুলা, এগুলো আমি কন্টিনিউয়াস আজকে 12 বছর ধরে কাজ করতেছি, এখনো শিখছি, এখনো আমি জানি না, এখনো শেখার উপরে আছি, মানে এখানে কেউ বলতে পারবে না যে আমি সব জানি। তাহলে হচ্ছে মোটামুটি এই ট্যাগগুলা দিয়ে তুমি একটা লেআউট তৈরি করতে পারবা। দেখো এই যে ন্যাব, হেডার সেকশনের মধ্যে কি রাখছি, আমি ন্যাব রাখছি, ন্যাবের মধ্যে দেখো এলআই দিয়ে ইউএল দিয়ে 3টা লিংক রাখলাম। এরপর অ্যাসাইড, অ্যাসাইডটা হচ্ছে সাইড বার আর কি। তুমি ধরো এরকম একটা ইন্টারফেস যদি বানাও, এটা হচ্ছে একটা হেড সেকশন, লেফটে যেটা রাখছে এখানে ধরো তুমি অ্যাড টেড দিলে বিভিন্ন কিছু রাখলা, এটা একটা সাইড বার বানালা। তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখলা, ডান পাশে গিয়ে চেয়ারম্যানকে, তারপরে ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক এরকম দেখো না, এটা মূলত সাইড বার। আর উপরে যে তোমাদের যে নোটিশ, তারপরে কি কি সিলেবাস আছে, হাবিজাবি অনেক কিছু আছে না, এগুলো হচ্ছে কি নেভিগেশন বার, এটাকে ন্যাব বার বলে। আর একদম উপরে লোগো সহ কারিগরি শিক্ষা বোর্ড যেটা, এটা হচ্ছে হেডার সেকশন। আর এখানে যা যা থাকে দেখবা যে আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে কি বিভিন্ন মেইন, এটা পুরোটা হচ্ছে কি মেইন সেকশন। মেইন সেকশনের মধ্যে তারা আবার ভাগ করছে, একদম নিচে দেখবা যে কপিরাইট, ওয়েবসাইট ফুটার, যেটা কপিরাইট থেকে কারিগরি শিক্ষা বোর্ড এর বিভিন্ন কে ডেভেলপ করছে, এইসব ইনফরমেশন গুলো থাকে কোথায় থাকে, এটা ফুটারে থাকে। তো এইটাই হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট। আসলে তোমরা এরকম করে লিখে এটা বর্ণনা করে দিবা, এটা মার্কের উপর বেস করে কি বলে তুমি লিখবে আর কি, রচনামূলকই আসবে আসলে। এরপর হচ্ছে কি এইচটিএমএল এর ফর্ম তৈরির কোডিং। দেখো আমি এটা তোমাদের জন্য করে, এগুলো মূলত আমার আইডি থেকে আমি স্ক্রিনশট গুলো নিয়েছি, আউটপুট গুলো ওইখান থেকে নেওয়া, এগুলা কোনো অন্য কিছু না, কোথাও থেকে কপি পেস্ট করছি টাইপের না। এইচটিএমএল এর ফর্ম তৈরির কোডিং, একটা ফর্ম, এখন তোমার ফর্ম কি কাজে লাগে, তোমরা যে কিছুদিন আগে ফর্ম ফিল আপ করছো না, তখন কিন্তু এরকম একটা ফর্ম করছো, ফিল আপ করছো। আবার তোমরা যে এডমিশন নিয়েছো ডিপ্লোমাতে, তখনও তো তোমাদের নাম, এসএসসি রোল নাম্বার, এই সেই এগুলো, বাবার নাম মার নাম, এগুলো দিয়ে ইনফরমেশন দিয়েছো না, এটি হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। অথবা আমাদের এডুসিটিতে তুমি কি নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো নাই, ওইটাই হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। তো এটা ইন্টারনালি এই কোডগুলোই আমরা লিখেছি, যে নেম, এরকম একটা যে টেক্সট বক্স দেখো তোমরা, এটার ইনপুটের কোডটা কোনটা, এটা যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ কি টেক্সট, এভাবে দিয়ে। এখন আমি তো ধরো তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যাল করাচ্ছি না, তো প্র্যাকটিক্যাল করালে এগুলো একদম ধরে ধরে, আমার ফ্রি কোর্সটা যেটা আছে ওটা তো আমি অনেক কিছু আলোচনা করেছি, এরপর ইনশাল্লাহ সামনে তো আরো আসবে। তো এখানে জাস্ট কি ইনপুট টাইপ টেক্সট দিলেই তুমি এরকম একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। এরপরে তুমি উপরে যে লেভেল, এই দেখো লেভেল, লেভেল যেটা, এই লেভেলটা হচ্ছে কি এটা, এই রোল নাম্বার লেভেলটা, এটা দিয়ে একটা বিআর দিয়েছি, বিআর মানে লাইন ব্রেক, ব্রেক করেছে, ব্রেক করে কি নিচের লাইনে আসছে, এরপর আবার দুইটা ব্রেক দিয়েছি, যার কারণে এটা গ্যাপটা একটু কি বেশি। তো এইভাবে করে আমি সব লিখেছি। এরপর জেন্ডারটা দেখো তো, জেন্ডারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে তাই না, এগুলোকে বলা হয় কি রেডিও বাটন। কি বাটন? রেডিও বাটন। রেডিও বাটন কেন বলে? এগুলো হচ্ছে এই কি বলে, এট এ টাইম তুমি একটা সিলেক্ট করতে পারবা। কয়টা সিলেক্ট করতে পারবা? একটা। হয় মেল সিলেক্ট করবা, না হলে কি ফিমেল, নাহলে আদার, যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করবা রেডিও বাটনের মাধ্যমে। আর আরেকটা জিনিস টার্ম পাবা চেকবক্স। চেকবক্সে হয় কি, তুমি ধরো মনে করো যে তুমি টুডু, তুমি আজকে অমুক 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 কাজগুলা করবা, তো একটা একটা করছো, একটা একটা চেক করলা, এই জন্য এটার নাম হচ্ছে কি চেকবক্স। আর এটা হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করতে পারবা। তাহলে তুমি ডিসিশন নিবা কি, যখন তোমার প্রজেক্টে কাজ করতে যাবা, তখন দেখবা যে ইউজার থেকে তুমি কয়টা ইনপুট চাচ্ছ। তুমি যদি চাও যে না আমি ইউজারকে মাল্টিপল ইনপুট দিতে বলবো, তাহলে সে হচ্ছে কি চেকবক্স ইউজ করবে। আর তুমি যদি বলো যে না আমার সিঙ্গেল ইনপুট লাগবে, মানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ধরো তোমরা এমসিকিউ, এমসিকিউতে কি বলা হয় যে 4টা থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে, তাই না? তোমরা এসএসসি লেভেলে দিয়েছো না,
তো তখন সেই ক্ষেত্রে কি করো, এগুলো হচ্ছে মূলত রেডিও বাটন। তোমরা যে ফিল আপ করো না এরকম গোল গোল থাকে না, যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। তা রেডিও বাটনের সিনট্যাক্স কি, সেম সিনট্যাক্স সবই সেম, জাস্ট কি ইনপুট টাইপ ওইখানে ছিল কি টেক্সট, দেখো এখানে ইনপুট টাইপ রেডিও, পার্থক্য কি রেডিও। আর এখানে যে তিনটা কিভাবে একসাথে কাজ করবে, তিনটার নাম দেখো সেম, দেখছো এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার, এটার নামও জেন্ডার। যখনই তিনটার নাম সেম হবে তখন ব্রাউজারে তুমি এট এ টাইম তিনটা সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, কারণ তিনটারই নাম এক। এক মানে হচ্ছে কি যে কোনো একটা ভ্যালু সে নিবে, হয় মেল নিবে, নাহলে ফিমেল নিবে, নাহলে আদা। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখালে তোমরা আরো বুঝতে আর কি। তো আমি ধরে নিচ্ছি যে যেহেতু আমরা সেমিস্টার ফাইনালে চলে আসছি, তোমরা ইতিমধ্যে এগুলো জানো। আচ্ছা, তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে মোটামুটি এই যা 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 কোয়েশ্চেন আলোচনা করছি এগুলো পড়লে এনাফ, এগুলো পড়লে এনাফ। এগুলোর মধ্য থেকেই বিভিন্ন ট্যাগ আসতে পারে। কোন ট্যাগ আসবে এটা তো আমি তোমাকে বলতে পারবো না, তো ইম্পর্টেন্ট দেখে ট্যাগ গুলো দেখি। এখানে আমরা কয়েকটা ট্যাগ লিখেছি, কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এগুলো আসতে পারে, এগুলো বাইরেও আসতে পারে, বলা যায় না। তবে যেটাই আসুক কিছু একটা লিখে দিয়ে আসবা, সাদা খাতা জমা দিয়ে আসবা না, যে মোটামুটি রিলেট করে কিছু একটা লিখে দিয়ে আসবা। তারপর হচ্ছে কি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 তে কি আমরা রেসপন্সিভ ওয়েবসাইট এবং ফ্রেমওয়ার্ক। রেসপন্সিভ নিয়ে কিন্তু বলেছিলাম যে একটু পরে আলোচনা করব, তো মূলত এইটাই। তো রেসপন্সিভ ডিজাইনের জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে। দেখো রেসপন্সিভ ওয়েবসাইট কি জিনিস, দেখো এই ডিজাইনটা একটা ল্যাপটপে দেখা যাচ্ছে এরকম, ট্যাবে দেখা যাচ্ছে এরকম, একই জিনিস। দেখো দেখছো এখানে ডেস্কটপে দেখা যাচ্ছে কি, ল্যাপটপে দেখা যাচ্ছে একটু বড়, আর ট্যাবে গিয়ে এটা সাইজটা কিন্তু ছোট, বাট লেআউট সেম। এবার মোবাইলে গিয়ে দেখো এটা হয়ে গেছে অনেক বড়, এটা দেখো এখানে ছোট ছিল, এটা হয়ে গেছে কি এক লাইন, এটা ছিল অর্ধেক, মানে দুইজনে মিলে একটা লাইন নিয়েছিল দুইটা সেকশনে, এখন কি দুইটা সেকশন আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা ছিল, এটা একটা ছিল, এটা হয়ে গেছে কি আলাদা আলাদা। তো এটা এক এক ডিভাইসে গেলে এক এক ভাবে রেসপন্স করে, মানে ওই ডিভাইস অনুযায়ী সুন্দরভাবে রেসপন্স করাটাই হচ্ছে আসলে রেসপন্সিভ। ওইটাই লিখে আছে যে কোনো ধরনের জুম করা ছাড়াই যখন এইচটিএমএল সিএসএস ও মিডিয়া কোয়েরির সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করা হয় তখনই ওই ওয়েবসাইটকে কি বলে, রেসপন্সিভ ওয়েবসাইট বলে। তাহলে হচ্ছে কি, সুন্দরভাবে উপস্থাপন, ব্রোকেন হয়ে গেলে ওইটা রেসপন্সিভ হবে না, এরকম সুন্দরভাবে থাকলেই ওইটা রেসপন্সিভ। মিডিয়া কোয়েরি কি জিনিস, ওইটা তোমরা যারা কোড করছো তোমরা কিন্তু অলরেডি জানো, যে মিডিয়া কোয়েরি দিয়ে রেজুলেশন বলে দেওয়া যায় যে 230 পিক্সেল থেকে 430 পিক্সেলের ডিভাইস হলে তার মধ্যে হচ্ছে আমার এই কোডটা এক্সিকিউট হবে। যারা রেসপন্সিভ নিয়ে কাজ করেছো তারা ইতিমধ্যে জানো। আচ্ছা, এখন কিছু সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে। ধরো তুমি তো একদম ভ্যানিলা সিএসএস, র সিএসএস যদি তুমি লিখো তাহলে হচ্ছে কি তোমার বারবার একই কাজ লেখা লাগে। তো এগুলো তোমাকে কাজটা সহজ করে দেওয়ার জন্য এই ফ্রেমওয়ার্ক গুলো আবিষ্কার করা হয়েছে। ফ্রেমওয়ার্ক গুলা ডেভেলপ করা হয়েছে কেন, আমাদের কাজকে আরো সহজ করার জন্য। এটাও আমাদের মতো ডেভেলপাররাই বানাইছে, মানে এটা আলাদা কিছু না। এটা হচ্ছে কি সিএসএস এর আমরা যে বিভিন্ন ক্লাস ইউজ করতাম না, ওই ক্লাসগুলাই তারা হচ্ছে মানে ওগুলো আগের থেকে ডেভেলপ করে রাখছে, আমরা শুধু ওগুলোকে কল করে করে কাজ করবো, তাহলে আমার কাজ অর্ধেক কমে যাবে। কারণ ওই কাজটাই আমি নিজেই করতাম ম্যানুয়ালি, ওইটা না করে তাদের ফ্রেমওয়ার্কটা যদি আমরা ইউজ করি। তো বর্তমানে পপুলার ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপটা অনেক পপুলার, তবে এখন রিসেন্টলি পপুলার হচ্ছে টেইলউইন্ড। টেইলউইন্ড নামে আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা একটু পরে দেখবা। টেইলউইন্ড নামে আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা খুবই পপুলার, এটাতে আমি নিজেই এখন কাজ করি, বুটস্ট্র্যাপেও কাজ করেছি এত এত বছর। লাস্ট আমার যে প্রজেক্টগুলো এগুলো আমি টেইলউইন্ড দিয়ে করেছি। এটা অনেক সুন্দর, এটা হচ্ছে তোমার এটার কি বলে ফ্রন্ট এন্ডে সবকিছু হয় আর কি, এটার জন্য কোনো সিএসএস এ কাজ করা লাগে না, সব ট্যাগ মানে সবগুলা ক্লাস বানানো আছে তাদের। এটা হচ্ছে এলিমেন্ট ফার্স্ট আর কি। তো বুটস্ট্র্যাপ কিন্তু অনেক পপুলার, এটা 2014 সালে গিটহাবে 1 নাম্বার প্রজেক্ট হয়েছিল, তাহলে বুঝো কি অনেক পপুলার ছিল। এখন বর্তমানে বুটস্ট্র্যাপের ভার্সন 5 চলছে। তো আগে বুটস্ট্র্যাপের সাথে যে কোয়েরিটা লাগতো, মানে জাভাস্ক্রিপ্টের আরেকটা লাইব্রেরি যে কোয়েরি ওইটা লাগতো, এখন কিন্তু বুটস্ট্র্যাপ থেকে যে কোয়েরিকে বাদ দিছে, এখন জাভাস্ক্রিপ্ট লাগে, জাভাস্ক্রিপ্ট দিয়েই করা যায়। তো যাই হোক, এখন এগুলো ডিপে যাব না, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা তোমার পড়াইতে গেলে অনেক সময় লাগবে। তারপর যে কোয়েরি কি জিনিস, যে কোয়েরি হচ্ছে একটা লাইব্রেরি, ওপেন সোর্স লাইব্রেরি। এটা হচ্ছে কি তোমার মূলত একটা লাইব্রেরি বানানো আছে যে কোয়েরি নামে। ওই লাইব্রেরিটাকে যখন তুমি তোমার কোডের মধ্যে ইম্পোর্ট করবা, তোমরা যে পাইথন করছো না, পাইথন বলো বিভিন্ন জায়গায় যে ইম্পোর্ট করছো একটা প্যাকেজকে, ওরকম লাইব্রেরিটাকে যদি তুমি এখানে ইম্পোর্ট করো তাহলে ওর ফাংশনালিটি গুলো ইউজ করতে পারো। ও সুন্দর সুন্দর অনেক ফাংশন করে রাখছে যেগুলো অনেক স্মুথলি তুমি অপারেশন করতে পারো, যেটা তুমি যদি র জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জেএস বলে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করতে চাও তাহলে তোমার অনেক কোড লেখা লাগবে,
অনেক কোড লেখা লাগবে যেটা তুমি যে কোয়েরিতে অনেক সহজে করতে পারবা। তো যে কোয়েরি মূলত মানে নিজে কোনো ফ্রেমওয়ার্ক না, এটা একটা লাইব্রেরি, এটা একটা ফ্রেমওয়ার্কের সাথে কনফ্লিক্ট করবা না, এটা হচ্ছে লাইব্রেরি। কিন্তু তোমাদের বই আমি যেটা দেখলাম ওইখানে কিছু মিস ইনফরমেশন আছে এগুলা নিয়ে আসলে। তারপর হচ্ছে কি রিয়েক্ট জেএস। রিয়েক্ট জেএস হচ্ছে একটা এটাও একটা লাইব্রেরি। রিয়েক্ট জেএস ও জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এমনকি বর্তমানে সবচেয়ে পপুলার লাইব্রেরি। এটা ডেভেলপ করছে ফেসবুকে, মানে এটা ডেভেলপার গ্রুপটা হচ্ছে মূলত ফেসবুক, যদিও এখন হচ্ছে অনেকে মেনটেন করে এখানে। তো রিয়েক্ট দিয়ে কি করে তুমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। এখানে একটা আমি সিনট্যাক্স নিয়ে আসছি রিয়েক্টের, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়েছে ওরা, তো ওইখান থেকে নিয়ে আসা। যে ওরা হচ্ছে এরকম কম্পোনেন্ট তৈরি করে, কম্পোনেন্ট তৈরি করে এটার মধ্যেই যেমন থাম্বনাইল, এটার মধ্যে কি করছে সে ভিডিওটা পাস করছে, থাম্বনেইল নামে একটা কম্পোনেন্ট তৈরি করে রাখছে। ওই কম্পোনেন্টটাকে জাস্ট এখানে কল করছে, কল করার সাথে সাথে এটাকে এটার মধ্যে একটা প্যারামিটার পাস করছে, এটার মাধ্যমে সে একটা মানে আউটপুটে কোনো কিছু একটা ধরো থাম্বনেইল আসবে। তো এটা তোমার পুরো প্রজেক্টে যত জায়গায় লাগবে বারবার বারবার আমরা যে আইএমজি ট্যাগ লিখছি না ওটা কিন্তু আর লেখা লাগবে না, তুমি থাম্বনেইলটাকে কল করে তুমি এখানে পাস করে দিলে সে আউটপুট দেখাই দিবে। তাহলে কি হচ্ছে, তোমার কাজটা আরো সহজ করে দিচ্ছে। আর রিয়েক্ট জেএস এর কাজ এটা আসলে এক দুই লাইনে বলার মতো কিছু না, এটা অনেক বড় একটা বিষয়। তারপরে দেখো এখানে কি লিখছে, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য বর্তমানে রিয়েক্ট জেএস অনেক বেশি ব্যবহার হচ্ছে। অ্যাপ্লিকেশন সাধারণত ভিউ তৈরি, ডাটা পরিবর্তনের সাথে সাথে দক্ষভাবে ডাটা আপডেট করা ইত্যাদি কাজগুলো রিয়েক্ট জেএস করে থাকে। তো পরীক্ষা আসলে এটা লিখে দিবা। কিন্তু তোমাদের এখন হচ্ছে যেহেতু এই সিলেবাসে এটা নাই, জাস্ট তোমরা এটা সম্পর্কে জানলেই হবে। এটা নিয়ে সময় পাইলে তোমরা করলা, মানে যারা আসলে একটু ইন্টারেস্টেড থাকে তারা অবশ্যই এটা নিয়ে এক্সপেরিমেন্ট অলরেডি করে ফেলেছো। তারপর রিয়েক্টের মতোই আরেকটা হচ্ছে ভিউ জেএস, এটাকে অনেকে ভু বলে। তো ভিউটা হচ্ছে মূলত ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে ওরা বলেছে এটার নাম, এটা উচ্চারণটা অনেকখানি কিসের মতো, ভিউ এর মতো, এটা ভিউ জেএস। ঠিক আছে, লিখে হচ্ছে ভি ইউ ই, বাট উচ্চারণটা হয় কি ভিউ জেএস। তোমরা বিশ্বাস না হলে দেখবা সার্চ দিয়ে। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটাও একটা লাইব্রেরি, মানে এটাও একটা লাইব্রেরি, ওগুলো লাইব্রেরি, সবই লাইব্রেরি। বাট লাইব্রেরি আসলে ফ্রেমওয়ার্কের পার্থক্য আছে কিছুটা। ফ্রেমওয়ার্ক হচ্ছে কি তোমার ফুল স্ট্রাকচারটা, ফোল্ডার স্ট্রাকচার বলো, কিভাবে ডাটা ম্যানিপুলেট করবে না করবে সব স্ট্রাকচার বলা আছে। আর লাইব্রেরিতে বলা নাই, এগুলো ফ্লেক্সিবল, তুমি তোমার মতো করে এগুলো সাজাতে পারবা। মানে তুমি নিজে ফ্রেমওয়ার্ক বানাবা লাইব্রেরি থেকে, মানে তোমার অ্যাপ্লিকেশনটা তৈরি করবা কি একটা লাইব্রেরি থেকে, তুমি নিজের মতো করে ফোল্ডার সাজাবা, তুমি এখানে কম্পোনেন্ট রাখবা, এখানে ভিউ লেয়ার রাখবা, এখানে ডাটা অ্যাবস্ট্রাকশনের লেয়ার গুলো রাখবে, এগুলো সবকিছু তুমি নিজেই ম্যানেজ করতে পারবা লাইব্রেরিতে। আরেকটা পপুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক কি এঙ্গুলার। তো এগুলাকে অনেকে ফ্রেমওয়ার্কও বলে। তো এঙ্গুলার এঙ্গুলার হচ্ছে কি, আমি হচ্ছে এখন তোমাকে এঙ্গুলার যদি বলি, তোমাদের বইয়ে দেখবে এঙ্গুলার জেএস আছে। তো এঙ্গুলার জেএসটা আসলে ডেপ্রিকেটেড হয়ে গেছে 2016 সালে। 2016 সাল থেকে যখনই এঙ্গুলার ভার্সন 2 আসছে তখনই এটার নাম হয়ে গেছে কি শুধু এঙ্গুলার। আগে ছিল হচ্ছে এঙ্গুলার জেএস, এঙ্গুলার 2 এটা ওয়ান ওয়ান ভার্সন আর কি। তো এঙ্গুলার 2 আসার পর থেকে এটার নাম হয়ে গেছে শুধু এঙ্গুলার। তুমি এখন এঙ্গুলারের ওয়েবসাইটের অ্যাড্রেস পাওয়া angular.io, এটা আলাদা, জেএসটা আলাদা করে ফেলছে ওরা। এত বছর পর্যন্ত সাপোর্ট দিয়েছিল, 2022 সালে এসে ওটাও বন্ধ করে দিয়েছে, মানে এখন আর কোনো সাপোর্টই নেই এঙ্গুলার জেএস এর। তো তোমাদের বইয়ে যে এঙ্গুলার জেএস আছে ওটা মূলত এঙ্গুলার এঙ্গুলার হবে। তারপরেও তোমরা বইয়ের ভাষায় চাইলে লিখতে পারো, এখানে আসলে আমার তেমন কিছু বলার নাই। তো এঙ্গুলার হচ্ছে কি কনসেপ্ট কিন্তু সেম, বাট এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টে লেখা। এটা কিসে লেখা, টাইপ স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্ট কি জিনিস, ও টাইপ স্ক্রিপ্টও জাভা স্ক্রিপ্টের মতোই একটা সুপার সেট বলা আছে। দেখো এই যে এঙ্গুলার কি জিনিস, এঙ্গুলার হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু আবার একদম একটা ফুল ফ্রেমওয়ার্ক, এটা লাইব্রেরি না। এটাতে কি কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার ফলো করা হয়, যেটা কিসে লেখা, টাইপ স্ক্রিপ্টে লেখা। টাইপ স্ক্রিপ্টও জাভা স্ক্রিপ্টের মতোই, টাইপ স্ক্রিপ্টে মূলত কম্পাইল হয় জাভা স্ক্রিপ্টে। বাট এখানে কি প্রত্যেকটা কাজের জন্য টাইপ বলা লাগে, যে এটা ইন্টিজার টাইপ, এটা স্ট্রিং টাইপ, এটা মডেল, মানে কোনটা কি টাইপ, অবজেক্ট টাইপ। আবার অবজেক্টটা হইলে ওই রকমই অবজেক্ট টাইপ হইতে হবে, এরকম রেস্ট্রিকশন দেওয়া যায়। তো এটা হলে হয় কি তুমি কাজ করতে গেলে তখন মিস্টেক হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। তো এই জন্য এই টাইপ স্ক্রিপ্টে কাজ করা হয়, কিন্তু ফাইনালি কম্পাইল যখন হয় তখন সে জাভা স্ক্রিপ্টে হয়। এই জন্য এটাকেও তুমি জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বলতে পারো, এটা কোনো সমস্যা নেই। তারপর এখানে টু ওয়ে ডাটা বাইন্ডিং ফেসিলিটি রয়েছে। তো এগুলো কোডিং যখন করবা তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। তাহলে পেডিং এবং মার্জিন কি,
এখন আমরা আবার সিএসএস এ চলে আসলাম। এতক্ষণ জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দেখছি, এগুলা কিন্তু কোনটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক না। সিএসএস এর ফ্রেমওয়ার্ক শুধুমাত্র বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড আর একটা কি ফাউন্ডেশন, ওগুলোর নাম শেষে হয়তো আছে, বইও পাওয়া, আরো অনেকগুলো আছে। পপুলারের মধ্যে এই দুইটা, টেইলউইন্ড আর বুটস্ট্র্যাপটা বর্তমানে সবচেয়ে পপুলার। তো এগুলো সবগুলোতেই আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, যে কোয়েরিতে কাজ করেছি, এখন তো আমি রিয়েক্টে কাজ করি, কিছুদিন আগে ভিউতে করেছি, এঙ্গুলারে সে 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রায় এঙ্গুলারে কাজ করেছি। তো তোমার পেডিং মার্জিং, এটা হচ্ছে সিএসএস এ আমরা চলে আসলাম আবার। ধরো তুমি একটা কন্টেন্ট লিখছো, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলা, হ্যালো ওয়ার্ল্ড লিখার একদম নিয়ারেস্ট যেটা, এটা হচ্ছে তোমার পেডিং। এটা তুমি কাজ করবে কি, এটার সাথে তোমার কাজ করবে পেডিং। দেখো এই চারটা দেখলে বুঝতে পারবা যে কন্টেন্টের সাথে একদম কাছে কে আছে, পেডিং আছে। পেডিং এর সাথে বর্ডার আছে, বর্ডারের সাথে মার্জিন আছে, মানে মার্জিন হচ্ছে সবার বাহিরে, ওইটাই বলা আছে। দেখো পেডিং হচ্ছে HTML এলিমেন্টের বর্ডার এবং কন্টেন্টের মাঝখানে দূরত্ব। পেডিং কি, বর্ডার এবং কন্টেন্টের মাঝখানে দূরত্ব। আর মার্জিন দিয়ে কি করে, দুইটার মধ্যে একটা স্পেস তৈরি করে। যেমন ধরো কোথায় দেখানো যায়, ধরো আমি যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা বানাইছি, এখানে দেখো আমার এক্সাম্পল যেহেতু নাই, এখানে চ্যাপ্টার 3 লিখা আছে না, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা ইনস্ট্যান্ট হঠাৎ মাথায় আসলো, এখান থেকে বলি। ধরো চ্যাপ্টার 3 লিখা আছে, এখানে দেখো এই বাইরে যে একটা সাদা বর্ডার আছে না, এই ভিতরে যে জায়গাটা আছে না, এটাকে বলা হয় পেডিং। তাহলে চ্যাপ্টার 3টা মূলত আমার কন্টেন্ট, এইখান থেকে এতটুকু জায়গা, খেয়াল করো, এই চ্যাপ্টার 3 লেখা থেকে সাদা একটা বর্ডার আছে না, এতটুকু, এটা হচ্ছে বলা হয় পেডিং। এবার বর্ডারের উপরে বাইরে যেগুলো আছে, এটা হচ্ছে বর্ডার। ধরো এটা বর্ডার, এটার বাইরে যেটা, যেমন ধরো রেসপন্সিভ, এই লেখাটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে, তাহলে মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে মার্জিন। তাহলে এটাই এক্সাম্পল, মানে এটা শুধুমাত্র ওয়েবের যে বিষয়টা এমন, এটা সব জায়গায় এই কনসেপ্টটা তুমি পাবা। তাহলে এক্সামে আসলে এইভাবে লিখে দিলে হবে। আর যদি ফিগার দিতে চাও দিতে পারো, এই লেয়ারটা দেখিও আবার ভুল করিও না, দিলে জানলে দিবা, না জানলে কি দেওয়ার দরকার নেই। তারপর সিএসএস এর জেট ইন্ডেক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা রিয়েল লাইফে অনেক লাগে, আমাদের প্রচুর প্রচুর প্রজেক্টে আমরা এটা ইউজ করি। তো জেট ইন্ডেক্সটা কি কাজে লাগে, এটা হচ্ছে স্ট্রেক অর্ডার, মানে কোন লেয়ারের কোন ডিপের পরে কোন ডিপটা আসবে, এটা জেট ইন্ডেক্স দিয়ে তুমি অর্ডারটা নিজে ম্যানুয়ালি কাজ করতে পারো। বাই ডিফল্ট তো একটার পর একটা থাকবে, এটা তো সিকোয়েন্সিয়ালি তোমরা জানোই, কিন্তু এটা দিয়ে তুমি চাইলে যে কোনো একটা, যেমন ধরো 1 লিখছো, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, মানে একটার পর একটা জেট ইন্ডেক্স যত বড়, সে তার প্রায়োরিটি কত, তত উপরে, মানে তার পাওয়ার যত বেশি, মানে ভ্যালু যত বেশি, তার মানে তার পাওয়ারও বেশি, তার প্রায়োরিটি বেশি, সে সবার উপরেই থাকবে। কিন্তু তুমি যদি লাস্টের একটা ডিপ, ফর এক্সাম্পল তোমার এই গ্রিন ডিপটা সবার শেষে লিখছো, তো এটা তো বাই ডিফল্ট সে উপরেই থাকবে। কিন্তু তুমি যদি ওইটার মধ্যে দিয়ে দাও জেট ইন্ডেক্স -1, তখন সে একদম সবার নিচে চলে যাবে। মানে কোডিং এ দেখবা যে সবার পরেই আছে, মানে সবার উপরে থাকার কথা, কিন্তু জেড ইন্ডেক্স -1 এর কারণে সে সবার নিচে চলে গেছে। তো এরকম তোমরা রিয়েল লাইফে কোড করতে গেলে এগুলা জিনিসগুলা পাবা। তাহলে হচ্ছে কি সিএসএস ফ্রেমওয়ার্ক, দেখছো আমি কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, যে যে একটু আগে যেটা বললাম, বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড, ফাউন্ডেশন, বুলমা, স্কেলেটন, এগুলো আসলে তেমন বেশি এখন চলে না, এখন চলে শুধুমাত্র এই দুইটাই। তাও তোমার তো অবশ্যই নামগুলো জানতে হবে, হিস্ট্রি জানতে হবে না, যে আগে কি ছিল না ছিল, অথবা কারা কারা আছে মার্কেটে। এগুলো হচ্ছে এক একজনে এক একটা ডেভেলপ করছে। এটা বুটস্ট্র্যাপটা কিন্তু আবার টুইটারে ডেভেলপ করছে, এটা কিন্তু টুইটার বুটস্ট্র্যাপ নাম, দেখবা তুমি যখন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবা, দেখবা যে ডেভেলপ বাই টুইটার, যদিও এটা এখন ওপেন সোর্স। তাহলে হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্কের কাজ কি, এটা আমরা আলোচনা করেছি অলরেডি। আর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, রিঅ্যাক্ট, নেক্সট, ভিউ, এম্বার, অ্যালপাইন, অ্যাঙ্গুলার, এগুলো দিয়ে দিবা। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের লিস্ট আসলে এগুলা দিয়ে দিবা, যদিও এগুলা লাইব্রেরি, শুধুমাত্র মেইন ফ্রেমওয়ার্ক হিসেবে যদি সলিড ফ্রেমওয়ার্ক বলতেই হয় অ্যাঙ্গুলারকে বলা যায়। তো এগুলা তুমি ফ্রেমওয়ার্কে দিলেও প্রবলেম নাই। তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে, ফ্রেমওয়ার্ক গুলো আসলে কেন বললাম না, যে ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে তোমার কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে, মানে যে কাজগুলো তুমি নিজে করতা, ওইটা ফ্রেমওয়ার্কে ডেভেলপাররা চিন্তা করছে যে আমার তো সব, মানে বারবারই যত একটা নতুন প্রজেক্ট আসছে, আমার ধরো এখন একটা আমার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আসছে, অথবা একটা এডুকেশন, তোমার ইনস্টিটিউটের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, পুরো অ্যাপ্লিকেশনে তোমার জাভাস্ক্রিপ্টে কি কাজ হবে, বেসিক কাজগুলো সব অ্যাপ্লিকেশনেই আছে। যে একটা লিঙ্কে ক্লিক করতে হবে, ডেটাবেজে ডেটা থাকবে, ডেটা আনা, তারপর হচ্ছে তোমার হাইড করা, শো করা, পপ আপ দেখানো, এগুলো কমন কাজ। তো এই কাজগুলো করার জন্য
তারপর হচ্ছে তোমার ডেটা শেয়ার করা বিভিন্ন জায়গায়, এই কাজগুলো দেখবা যে প্রতিটা প্রজেক্টে তোমার করা লাগবে। তো তারা চিন্তা করছে যে না, আমরা একটা সুন্দর করে ডেভেলপ করি যেটা ওয়ার্ল্ডের সবাই ইউজ করতে পারে। তো তারা হচ্ছে এইভাবে চিন্তা করে রিয়েক্টটা ধরো তারা বানালো, বানানোর পরে এটা হচ্ছে আমরা এখন ইউজ করি। তো আমরা হচ্ছে তাদের ফ্রেমওয়ার্কটা ইউজ করি। এতে সুবিধা কি হয়, ধরো রিয়েক্ট সারা ওয়ার্ল্ডের যতজন জানবে সবাই তোমার প্রজেক্টে এসে সে কাজ করতে পারবে। কিন্তু তুমি যদি ফ্রেমওয়ার্ক ইউজ না করো তাহলে তোমার কোডিং স্ট্রাকচারের সাথে আমার কোডিং স্ট্রাকচার মিলবে না। কারণ একই আউটপুট কি অনেকভাবে আনা যায়, একই আউটপুট অনেকভাবে আনা যায়। মানে আউটপুট ইউজার দেয় কিন্তু কোডিংটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, একই কাজ কি ডিফারেন্ট ওয়েতে করা যায় আউটপুটের জন্য। তো যার কারণে যখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে মানুষ চলে আসবে তখন সবাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, তখন যে কেউ যে কারোর কোডে কাজ করতে পারে। এই জন্যই আমরা দেশে বসেও বাইরের ডেভেলপারের সাথে কাজ করতে পারতেছি, নাহলে তার কোডিং এর সাথে আমার কোডিং জীবনেও মিলতো না। বুঝতে পারছো কেন ফ্রেমওয়ার্ক আসলে দরকার? তো এখানে সিএসএস এর কিছু কাজ আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি অনেক সুন্দরভাবে বোঝানো যেত। এখন এখানে কতটুকু বোঝানো যাবে? আচ্ছা, এখানে এখন আপাতত জাস্ট তোমরা থিওরিটা দেখো। পজিশন প্রপার্টি, তোমরা যখন সিএসএস এ কাজ করবে পজিশন নামে একটা প্রপার্টি পাবা। পজিশনে কি লিখা যায়? স্ট্যাটিক লিখা যায়, যেটা বাই ডিফল্ট না লিখলেও স্ট্যাটিকই। তারপর রিলেটিভ লিখা যায়, ফিক্সড লিখা যায়, অ্যাবসলিউট। ফিক্সড এগুলো নাম শুনলে বোঝা যাচ্ছে। রিলেটিভ মানে একটা ডিভের সাথে আর একটা ডিভের একটা রিলেশন থাকবে, মানে এটার পরে এটা আসবে, একটা সিকোয়েন্স রিলেশন থাকবে, মানে এটা রিলেটিভ আর কি। আর ফিক্সড মানে হচ্ছে কি তোমার পুরো সাইটের, তুমি যদি বলো যে আমার একটা ডিপ বানাবো, এই ডিপটা আমি পজিশন ফিক্সড, ফিক্সড দিয়ে যদি আমি ডান পাশে এখানে বসায় রাখি, বা তুমি যত স্ক্রল করো যাই করো ওই ডিপ আর সরবে না, ও এখানে ফিক্সড পজিশন পেয়ে গেছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে। আর অ্যাবসলিউটটা এটাও অনেকখানি ফিক্সড এর মতোই, বাট এখানে কিছু পার্থক্য আছে। এটা আবার তোমার আরেকটা ডিবের সাপেক্ষে কাজ করে অথবা পুরো পেজের সাপেক্ষে কাজ করে। তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে ধরো মোবাইল অ্যাপে অথবা বিভিন্ন জায়গায় ফুটারটা দেখবা যে ফিক্সড হয়ে থাকে, তুমি যত স্ক্রল করো ফুটারটা ফিক্সড। তো এটা কিন্তু অ্যাবসলিউট দিয়ে করা যায়। আবার দেখবা যে আমাদের অনেক সময় মোবাইলে ন্যাপবারটা এইভাবে ওপেন হয় না, ওই ন্যাপবারে দেখবা যে একদম নিচে এসে কিছু অ্যাড্রেস আমরা দিয়ে রাখছি। তো এই পজিশন, এগুলো হচ্ছে অ্যাবসলিউট পজিশন দিয়ে করা। তো এগুলো কোডিং এ হইলে তোমাকে আমি প্র্যাকটিক্যাল আর সুন্দরভাবে দেখাতে পারতাম। তো এখন তোমার এগুলোই আমি যা যা মুখে বলছি এগুলো সব এখানে লিখে আছে। এরপর দেখো ইন্টারনাল, ইনলাইন, এমবেডেড বা এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার। তো এটা খুবই সহজ জিনিস, এটা হচ্ছে সিএসএস এর একদম বেসিক। যে আমরা সিএসএস মূলত তিন ভাবে লিখতে পারি। কিভাবে? একটা হচ্ছে ইনলাইন, মানে আমার লাইনের মধ্যে। লাইনের মধ্যে কিভাবে? ধরো আমি যদি তোমার কোনো কোড দেখাই, একটা কোডে যাই আমরা ব্যাকে, ধরো একটা এইচটিএমএল এর কোডে যাই, একটু থাকো আমার সাথে। ধরো তোমার আমার ইনলাইন মানে হচ্ছে কি এই লাইন, এগুলা যে কোনো একটা ট্যাগ, যেমন লেভেল ট্যাগ, আমি কিন্তু এটার মধ্যে একটা স্টাইল, STYLE স্টাইল ইকুয়াল টু দিয়ে এটার মধ্যে আমি কালার, COLOR কালার রেড, এভাবে যদি আমি লিখে দিতাম সাথে সাথে রুল নাম্বার লিখাটা রেড কালার হয়ে যেত, এইভাবে রেড কালার হয়ে যেত। বুঝছো? তার মানে আমি কোথায় লিখছি? ইনলাইন, মানে লাইনের মধ্যে লিখছি। তো লাইনের মধ্যে লিখা মানে এটা ইনলাইন সিএসএস। এবার ধরো লাইনের মধ্যে তো লিখতে গেলে তোমার লাইন অনেক বিটখুটে দেখা যাবে, মানে তোমার কোডিং এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করি সেক্ষেত্রে? ধরো আরেকটা ওয়ে আছে হচ্ছে কি, তুমি কি করলা, মানে এই যে ফর্ম ট্যাগটা আছে না, ধরো আমি যদি এর আগে আরো আগে যাই, ধরো এইটা এই স্ট্রাকচারটা দিয়ে যদি যাই, একদম হেড সেকশনে কি করলা, তুমি হচ্ছে স্টাইল নামে, এরকম স্টাইল নামে একটা ট্যাগ দিয়ে এটার মধ্যে এখানে টাইপ টেক্সট সিএসএস লিখবা, স্টাইলটা শেষ করলা, করার পরে এখানে তুমি আবার সিএসএস গুলা লিখলা। এটা কিন্তু কি আলাদা কোনো পেজে না, যে পেজে তোমার এইচটিএমএল ওই পেজে তোমার সিএসএস টা থাকবে উপরে। তাহলে এটাকে বলা হয় কি ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। তাহলে কি শিখলাম আমরা? লাইনের মধ্যে হলে ইনলাইন, পেজের মধ্যে হলে ইন্টারনাল, আর পেজের বাইরে হলে এটা নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটা এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে এটা হচ্ছে কি তোমার এই পেজে না, এটা তুমি আলাদা একটা ফোল্ডার বানাইছো সিএসএস নামে, সিএসএস নামে এরকম একটা ফোল্ডার বানাও, ওটার মধ্যে একটা সিএসএস লিখে দিলে, এরপরে তুমি যেখানে যেখানে ইউজ করবা ওইখানে সিএসএস টার এখানে লিংক করাই দিলে। তো এটাকে বলা হয় কি এক্সটার্নাল সিএসএস। তো এটাই ছিল মূলত তিনটা সিএসএস এর বর্ণনা। তো এগুলো আসলে তোমরা কোনটা কি সিএসএস এটা বলে দিবা। ঠিক আছে? এই দেখো আমি যা যা বলছি ওগুলো সব এটাই লিখা, যে হেড সেকশনের মধ্যে সিএসএস ব্যবহার করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলে, আর এইচটিএমএল এর ট্যাগের মধ্যে যদি যে সিএসএস ব্যবহার করা হয় তাকে ইনলাইন সিএসএস বলা হয়।
ইন্টারনাল সিএসএস কে আবার কি এমবেডেড সিএসএস, যদি পরীক্ষা আবার এমবেডেড সিএসএস আসে তখন তো আবার চিন্তা করবো যে এটা তো পড়ি নাই, তো একই জিনিস। আর এক্সটার্নাল হচ্ছে কি এচটিএমএল পেজের বাইরে আলাদা সিএসএস ফাইল ওপেন করে খুলে এচটিএমএল পেজের সাথে লিংক করে দিলে তাকেই বলা হয় কি এক্সটার্নাল সিএসএস। এটা কি লিংক ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে হয়, এগুলো তোমরা প্র্যাকটিক্যালি দেখেছো। তারপর হচ্ছে সিএসএস এর বিভিন্ন ধরনের এলিমেন্ট ও ট্যাগ বর্ণনা করো। তো আসলে এখানে সিএসএস এর বিভিন্ন ধরনের এলিমেন্ট, এখানে তোমার ধরো কমেন্টের নিয়ম এটা একটা আসলো, কিভাবে কমেন্ট করবা, কমেন্ট করবো হচ্ছে এভাবে স্টার দিয়ে। সিএসএস এ কি মাল্টিলাইনও সেম, তুমি মাল্টিলাইন যাইবা শুধু স্টার গুলো বাড়বে, এভাবে দিয়ে তুমি কি মাল্টিলাইন সিএসএস সরি মাল্টিলাইন কমেন্ট করতে পারবা সিএসএস এর মধ্যে। সিএসএস এর মধ্যে কালার, এই কালার গুলো দেখো, কালার কি টাইপের, তুমি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, কালার এরকম বিভিন্ন এট্রিবিউট আছে। আচ্ছা এটার নাম হচ্ছে কি, এগুলো একটু আমি ক্লিয়ার করি তোমাকে। এটা সিএসএস এর এলিমেন্ট ট্যাগ হওয়ার কথা না, এটা হচ্ছে সিলেক্টর বলে। দেখো সিলেক্টর প্রপার্টি, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, এটা হচ্ছে তোমার সিএসএস এর সিনট্যাক্স। তুমি যে ডট দিয়ে ধরো তুমি ধরো হচ্ছে তোমার টপ, টপ হচ্ছে ধরো একটা লোকেশন এরকম কিছু একটা দিলা, তো এটা হচ্ছে সিলেক্টর বলে। এটা কি ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর দুই ধরনের হয়। হ্যাশ দিলে হচ্ছে আইডি সিলেক্টর, ডট দিলে ক্লাস সিলেক্টর। এগুলো প্র্যাকটিক্যালি তোমরা জানছো আশা করছি। আর এখানে যেটা থাকে সিলেক্টর থাকে আর প্রপার্টি ভ্যালু বলে এটাকে। এই দেখো সিএসএস প্রপার্টি দেখছো, যে আমি যে টার্মটা বলছি এটা এখানেও লিখা আছে। তাহলে হচ্ছে তোমার এগুলাকে বলা হয় কি প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু। এখন দেখো এখানে সিএসএস এর পরীক্ষা আসতে পারে যে সিএসএস এর বর্ডার নিয়ে লিখো। তো বর্ডার নিয়ে যদি তুমি লিখো তাহলে হচ্ছে কি বর্ডার কয় ধরনের, বর্ডারের মধ্যে কিছু দেখো প্রপার্টি আছে, যে বর্ডার উইডথ কিভাবে লিখতে হয়, বর্ডার উইডথ দিয়ে এই চারটা ভ্যালু, এগুলো কি বুঝো তোমরা? এটা হচ্ছে তোমার যে তোমার স্ক্রিন, ধরো এটা তোমার কম্পিউটার, যে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে টপের ভ্যালু, কত পিক্সেল দেখো 2 পিক্সেল টপ, এরপর কি 4 পিক্সেল, এটা হচ্ছে রাইট, মানে এটা এইভাবে চলে ঘড়ির কাঁটা, 2 পিক্সেল আবার 4 পিক্সেল, মানে কিভাবে চলে, এইভাবে চলে এইভাবে, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো মনে রাখবা, যে তোমার যদি উপর থেকে বেশি পিক্সেল দরকার হয় পেডিং বর্ডার, তখন কি এই প্রথম ভ্যালুটা চেঞ্জ করে দিবা। তাহলে এর এখানে দেখো অনেকগুলো আছে, এগুলো তুমি আলাদা আলাদা ভাবে বর্ডারে উইড দিতে পারবা, কালার দিতে পারবা, সাইড দিতে পারবা, আবার সবগুলোকে শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড মানে কি একসাথে শর্টে লিখে ফেলতে পারো। যেমন ধরো বর্ডারটা কত পিক্সেল মোটা হবে, 1 পিক্সেল, এটা কি টাইপের হবে, ডট হবে না সলিড, সলিড মানে কি এই ধরনের, ডটেড হইলে এরকম, ড্যাশড হইলে এরকম, এরকম অনেক ধরনের তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী পাবা আর কি। তো সলিড দেওয়া মানে কি এরকম একটা বর্ডার, আর গ্রে কালারের বর্ডারটা, তাহলে আমি তিনটা কাজ একসাথে করে ফেলছি। এখানে কিন্তু কি আমি বর্ডার উইডথ লিখেছি আলাদা, যে 1 পিক্সেল যেটা, তার বর্ডার কালার রেড, এটা কিন্তু আমি এক লাইনে লিখছি এখানে আলাদা, বর্ডার সাইড টপ, বর্ডার রাউন্ড, আচ্ছা এটা আরেক জিনিস। তাহলে এই জিনিসগুলোকে একসাথে তুমি লিখতে পারবে। আর রাউন্ডেড বর্ডারটা কি, ধরো তোমরা বিভিন্ন ডিজাইনে দেখো না একটু রাউন্ডেড থাকে হালকা, এই দেখো এই যে আমি একটু এই যে পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডে এটা দেখো, এই স্লাইডে এখানে দেখো একটু রাউন্ডেড আছে না, এই রাউন্ডেডটা হচ্ছে তোমার বর্ডার রেডিয়াস বলে। এটা যদি তুমি 5 পিক্সেল দাও তাহলে দেখবে যে এরকম হালকা রাউন্ড হবে, যত বাড়াবা তত এটা রাউন্ডের এটা বাড়বে, এরকম বাড়তে হবে। তুমি যদি 90 পিক্সেল দাও দেখবে যে এটা এরকম সার্কেলের মতো হয়ে যাবে। তো এগুলাই ছিল। তারপর পেডিং মার্জিন তো আমরা আলোচনা করেছি, পজিশন গুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। এগুলো তোমার রচনামূলক আসতে পারে, সংক্ষিপ্ত তো আসতে পারে। সংক্ষিপ্ততে আসলে সংক্ষিপ্তর মতো করে দিবা, যে পজিশন কয় ধরনের আছে, তখন তুমি স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এগুলো দিয়ে দিবা। তো স্ট্যাটিক, ফিক্সড এগুলা কি জিনিস, এগুলা কিন্তু আমি মুখে মুখে অলরেডি আলোচনা করে ফেলছি। যে স্ট্যাটিকটা হচ্ছে কি ডিফল্ট, মানে তুমি কিছু যদি নাই দাও, পজিশন যদি নাই লিখো, তাও কি সে স্ট্যাটিক হিসেবে কাজ করে। স্ট্যাটিক হিসেবে যখন তুমি ইউজ করবে তখন টপ, রাইট, এগুলো কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো কাজ করবে না, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে পজিশন যখন ফিক্স থাকবে, তখন তো যেটা বললাম যে তুমি এই স্ক্রিনের এই জায়গায় যদি তুমি একটা জিনিস বসাইতে চাও, তখন তুমি পজিশন ফিক্স দিয়ে বলবা যে এটা হচ্ছে রাইট থেকে 0 পিক্সেল, কারণ রাইটে কি, রাইটে তো কোনো জায়গা নাই। অথবা রাইট থেকে দিলে 0 পিক্সেল, আর বটম থেকে দিলে কত, ধরো তোমার নিচ থেকে আমার এখান থেকে এতটুকু দূরত্ব হয়েছে ধরো 200 পিক্সেল, তাহলে তুমি যদি বটম এরকম বটম 200 পিক্সেল লিখে দাও, তাহলে দেখবা যে এই এলিমেন্টটা এখানে ফিক্সড হয়ে গেছে, এটা আর কোনো নড়াচড়া করবে না।
আর পজিশন অ্যাবসলিউট রিলেটিভ। এই দুইটার মধ্যে আমি তারপরও, যদিও আজকে কোডিং দেখানোর কথা না, তাও এখানে একটা ছবি আমি দেখাচ্ছি। যেমন ধরো রিলেটিভ যেটা বললাম যে একটার পর একটা আসে, যে এটার জন্য প্যারেন্টকে দেখো, পজিশন রিলেটিভ কি বলছে দেখো। পজিশন রিলেটিভ ও স্ট্যাটিক এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে চাইলে টপ লেফট বটম এগুলো ব্যবহার করতে পারবা, জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারবা, এমনকি অন্য একটা এলিমেন্টের উপরও বসানো যায়। তার পজিশন রিলেটিভ করলে এলিমেন্ট তার নিজস্ব অবস্থান সাপেক্ষে থাকে, মানে সে যে অবস্থায় আছে ওই অবস্থানের সাপেক্ষে কাজ করে। এটা আসলে প্র্যাকটিক্যাল ছাড়া তোমাকে বোঝানো টাফ। তাও দেখো যে 1 2 3 এটা আমি নর্মালি ধরো পজিশন দিয়ে আমি একটু সরাইটা এখানে রাখলাম। এরপরে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট পজিশনকে কি বলছে দেখো, এটার জন্য তার প্যারেন্টকে অবশ্যই রিলেটিভ হইতে হবে, না হলে বডিকে প্যারেন্ট হিসেবে ধরবে। তাহলে 2 নাম্বারটা ছিল আমার কোথায়, এখানে। তা আমি কি করছি, 2 নাম্বারটাকে অ্যাবসলিউট করে ওইটাকে এর উপরে বসাই দিছি। আমি বলছি যে টপ থেকে কত, ধরো টপ থেকে 2 পিক্সেল, লেফট থেকে 2 পিক্সেল সরো, তখন সে টপ থেকে 2 পিক্সেল, লেফট থেকে 2 পিক্সেল সরে এটার উপরে ওভাররাইট করে ফেলছে সে, মানে এটা পজিশনটা কি অ্যাবসলিউট ভাবে এখানে বসে গেছে। এটা কিন্তু আবার স্ক্রলের সাথে সাথে চেঞ্জ হবে, এটা আবার ফিক্সড না। ফিক্সড হলে কি স্ক্রলের সাথে সাথে আর চেঞ্জ হবে না, পার্থক্য আছে কিন্তু, এগুলো সূক্ষ্ম পার্থক্য, এগুলো ভালো করে প্র্যাকটিক্যাল না করলে বুঝবে না। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। তো এখানে এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলাই দেখো, এগুলো সবগুলাই আমি আলোচনা করেছি, মানে অলমোস্ট তোমার সিলেবাস ফুল কভার করে ফেলছি। এটা আসলে প্রিপারেশন ক্লাস হলেও আমি অনেক কিছুই আলোচনা করেছি, মানে থিওরির জন্য আর কি, প্র্যাকটিক্যাল তো দেখাতে পারি নাই। তো এগুলা যদি পড়ো তাহলে আশা করছি তোমরা ভালো করতে পারবে। আসলে এটা প্র্যাকটিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ থিওরির থেকেও। তো আজকের ক্লাসটাই কেমন লাগলো জানাও। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি 3 চ্যাপ্টার শেষ করব। তো আজকের ক্লাসটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।